তো আজকের যে আলোচ্য বিষয় ছিল তা হচ্ছে ব্লক চেন। তো ব্লক চেন কন্টিনিউ করার আগে আমার সম্পর্কে খুবই একটা শর্ট সামারি। হচ্ছে আমার নাম হচ্ছে মুয়াসসাল হোসেন, অ্যাজ ইউ নো আই এম সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফ্রম নেক্সটআপ কোম্পানি। আজকের ওয়ার্কশপ বা টপিক যে বিষয়ে ডিসকাস করবো তা হলো ব্লক চেন। তো ব্লক চেন যখন ওয়ার্ডটা আমরা শুনি, সর্বপ্রথম আমাদের মাথায় যে বিষয়টা আসে তা হচ্ছে বিটকয়েন। বিটকয়েন এবং ব্লক চেন কাছাকাছি বাট নট সিমিলার। বিটকয়েন হচ্ছে একটা কারেন্সি আর ব্লক চেন হলো একটা টেকনোলজি। সো এখানে যে ডায়াগ্রাম বা গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, নর্মাল একটা বিটকয়েন আর কি, যে বিটকয়েনের ট্রানজেকশন ফ্রম স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত কিভাবে হয় সেই বিষয়গুলো আর কি এক্সপ্লেন করা লাগিয়েছে। আমরা কিভাবে মাইনিং করবো, আমাদের ওয়ালেট অ্যাড্রেস, নেটওয়ার্ক, ট্রাস্ট, ট্রানজেকশন, এসব কিছু। তো আমরা সবকিছু ওয়ান বাই ওয়ান জানবো, ফ্রম ফান্ডামেন্টাল টু অ্যাডভান্স। তো আজকের যে বিষয়ে আমরা টপিকে কথা বলবো তা হচ্ছে ব্লক চেন, টাইপ অফ ব্লক চেন এবং আন্ডারলাইন স্ট্রাকচার ব্লক চেন আসলে কিভাবে তৈরি হয়ে থাকে, একটা ব্লক চেনের মেইন কম্পোনেন্টের তার কিছু ডিটেলস আমরা নিয়ে স্টাডি করব, এবং অ্যাপ্লিকেশন অফ ব্লক চেনের মেনলি ইউজ কেস কোথায়, রিয়েল লাইফে আদৌ ইউজ কেস আছে না ইট জাস্ট অ্যাবাউট আ ফ্যান্সি ওয়ার্ড, এই বিষয়গুলো আমরা জানবো। এবং ব্লক চেনের যদি ফিউচার থাকে এবং সেই ফিউচারের ক্ষেত্রে আসলে প্রোস এন্ড কনস, কিছু সুবিধা অসুবিধা, প্রত্যেকটা টেকনোলজির কিছু সুবিধা অসুবিধা আছে। তো আমরা ব্লক চেনের ক্ষেত্রেও কি সেই সমস্ত সুবিধা অসুবিধাগুলো জানবো, এবং যদি ভবিষ্যতে আসলে ইউজ করা যায় এবং সেই ইউজ করতে কি কি চ্যালেঞ্জেস আছে সেগুলো কিভাবে ট্যাকেল করা যায় সেই বিষয়গুলো জানবো। So blockchain. Blockchain is a ledger technology that records all the transactions. It's transparent, distributed, it has data integrity, decentralized, immutability and security. So এখানে বেশ কিছু ওয়ার্ড দেওয়া আছে, কাইন্ড অফ বাজি বা ফ্যান্সি ওয়ার্ড মনে হতে পারে, বাট ওয়ান বাই ওয়ান আমরা সবগুলো জানবো। সো আমাদের মেন যে বিষয়টা তা হলো ব্লকচেন। ব্লকচেনে এখানে দেওয়া আছে একটা লেজার টেকনোলজি। ইটস কাইন্ড অফ নোটবুক বা খাতা, আমাদের যে খাতাতে আমরা লিখে থাকি সেটাই। ব্লকচেন নাথিং বাট জাস্ট একটা নোটবুক। সো এই ব্লকচেন বিষয়টাকে বোঝার আগে দুটা লেম এক্সাম্পল দেই, খুবই ছোটখাটো দুটা এক্সাম্পল দিই। এক্সাম্পল লাইক, আমি কোনো দোকানে গেলাম, দোকান থেকে বাকি খেলাম, দোকানদারকে বললাম যে লিখে রাখতে। এইভাবে একদিন, দুই দিন, এক সপ্তাহ পর আমি দোকানদারকে বিল পেড করতে যাবো, যে ঠিক আছে লাস্ট এক সপ্তাহ যাবত আমি কত টাকা বাকি খাইছি আপনার এখান থেকে, সেটা আমাকে একটা লিস্ট দেন। এবং ওই লিস্ট দেখে আমি দেখতে পারবো যে সে আসলে ভ্যালিড উড়াইছে কিনা, মানে কোনো একটা প্রোডাক্ট আমি নিলাম, সেই প্রোডাক্টের প্রাইস এবং ওই ডেটটা অ্যাকুরেট আছে কিনা। এই সবকিছু দেখে যদি সবকিছু মনে হয় স্মুথ, তাহলে আমি তাকে টাকা দিব। তো এইভাবে এক সপ্তাহ হোক, দুই সপ্তাহ হোক, কিংবা এক মাস পরে তাকে যদি আমি টাকা দিতে যাই, সে আমার হিসাবগুলো তার ওই নোটবুকের ভিতর লিখে রাখে। তো লেজার টেকনোলজি কাইন্ড অফ এরকম সিমিলারই, যেখানে আমাদের যত ধরনের ট্রানজেকশন হয়, লেজার মানে নাথিং বাট নোটবুক বা খাতা। তো যে খাতার ভিতরে মেনলি যত ধরনের ট্রানজেকশন হবে, লেনদেন হবে, সবগুলো সেভ থাকবে। লাগিয়েছে দোকানদার যেভাবে তার নোটবুক মেনটেন করেন, তার যে খাতার ভিতর কোন কাস্টমার কি প্রোডাক্ট পারচেজ করলো, কখন পারচেজ করলো, কত পেড করছে বা কত বাকি আছে, এই সবগুলো তার খাতার ভিতর উল্লেখ থাকে। চিন্তা করি এবার আমি আমার ফ্যামিলির কথা, যেখানে আমি, আমার ছোট ভাই কিংবা আমার বড় ভাই সবাই মিলে একটা দোকান থেকে বাকি খাই, আমরা আমরা মান্থলি, মাস শেষে আমি টাকা পেড করে দিই। তো এমন হতে পারে যে ঠিক আছে ছোট ভাই হয়তো কোনো একটা প্রোডাক্ট নেয় নাই, কিন্তু দোকানদার যেভাবে হোক সেটা অ্যাড করে ফেলছে, যাতে সো দ্যাট আমার এখান থেকে বেশি টাকা নিতে পারি। তো এমন হতে পারে বড় ভাই কোনো প্রোডাক্ট নেয় নাই কিন্তু সে অ্যাড করে ফেলছে, কারণ মাস শেষে হয়তো আমাদের এত মনে থাকবে না যে কোন প্রোডাক্ট কে নিছে না নিছে। তো আমরা আসলে ওটা ভেরিফাই করতে পারবো না যে তার যে খাতার ভিতরে সবগুলো লেখছে আসলে নিছে কি না নিছে। হ্যাঁ, যদি ইনস্ট্যান্ট হয় যে এখন লেখা হয়েছে, আমি সাথে সাথেই জানলাম এবং পরে জানা দিলাম হইতেছে সবাইকে, যেমন লাগিতেছে আমার ছোট ভাই কিছু নিল, নিয়ে সে বলে দিল যে ঠিক আছে ভাই আমি এই প্রোডাক্টটা নিছি, প্রোডাক্টটা প্রাইস ছিল এত, এই ডেটে নিছি। তো সে আমাকে জানাইতে হইতেছে, আমার বড় ভাইকে জানাইছে, মানে তিনজনে জানতে হবে সাইমালটেনিয়াসলি একই সাথে। কিন্তু এমন যদি সিস্টেম থাকে যে দোকানদারের কাছে একটা খাতা আছে, খাতার একটা রেপ্লিকা কপি আমার কাছে, আমার ছোট ভাই এবং আমার বড় ভাই সবার কাছে আছে। খাতাটা ধরুন একটা ম্যাজিক্যাল টাইপের খাতা, যে খাতার ভিতর যে কেউ লিখলে এই চারজন ব্যক্তির ভিতর অটোমেটিক সবার কাছে আপডেট হয়ে যায়। লাইক দিচ্ছে একটা ফেসবুক গ্রুপের মতো আর কি, যখন আমরা কোনো মেসেজ দেই গ্রুপের ভিতর বাকি সমস্ত মেম্বার আপডেট পেয়ে যায়। ঠিক এরকমের চিন্তা ভাবনা করেন যে এটা খাতার ভিতর যখন কেউ কোনো কিছু লেখে, সব যাদের কাছে ওই খাতাটা আছে সবার কাছে আপডেট হয়ে যায়। তো যখনই আমি কোনো কিছু ওখান দোকান থেকে বাকি খাবো, আমি লিখে রাখলাম, বা আমি এখন দোকানদার লিখলো যে ঠিক আছে এই প্রোডাক্টটা এক্স নামক একজন ব্যক্তি এতটার সামনে এই টাইমে খাওয়া দাওয়া করছে, আর এই টাইমে নিয়েছে, তার প্রোডাক্টের প্রাইস ছিল এত।
তো সো দ্যাট আমি সাথে সাথে আপডেট পেয়ে যাবো যে ঠিক আসলে দোকানদার ভ্যালিড বিন ভ্যালিড লিখছে কিনা, সে যদি ম্যানিপুলেট করে প্রাইসে সেটা আমি ট্র্যাক করতে পারবো। সো ব্লকচেন কাইন্ড অফ সিমিলার, যে এমন একটা খাতা যা সবার কাছে আছে, একটা রেপ্লিকা কপি, ওখানে যা কিছু লেনদেন হয় না কেন সবকিছু একটা ট্রানজেকশন থাকে। যেহেতু এটা সবাই দেখতে পারে, কেউ যদি কোনো ম্যানিপুলেশন করে সাথে সাথে জানা দিতে পারবে যে হ্যাঁ আপনার এই ট্রানজেকশন যেটা করা হয়েছে বা যে ডাটাটা লেখা হয়েছে সেটা ইনভ্যালিড, এবং যেহেতু সবাইকে জানায় দেওয়া হবে সাথে সাথে সেটা কারেকশন হবে অথবা বাদ হয়ে যাবে। কিন্তু ব্লকচেন টেকনোলজির ক্ষেত্রে 51% যদি মনে করে ভ্যালিডেট যাচাই করার পরে 51% সম্মতি হয়ে যায় তাহলে সেটা ভ্যালিড কাউন্ট করা হয়। 51% যদি মনে করে যে না এটা ভ্যালিড না, মানে ভ্যালিডেট করার পরে যদি মনে হয় যে ভ্যালিডেশন ইরর আসছে 51%-এর, তাহলে সবাই এটাকে বাদ করে দিবে। এবং ডিস্ট্রিবিউটেড যেটা বললাম আর কি, যেটা সবার কাছে একটা করে রেপ্লিকা কপি থাকবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এখানে যে ডাটাটা একবার লিখে রাখা হয় এটা চেঞ্জ করা যাবে না। তো যে কোনো ডাটা যে সেটা ব্লক চেনের ভিতরে অ্যাড হবে আর কি, কোনো একটা ব্লক অ্যাড হয়ে তারপর ব্লক চেন তৈরি হয়, সেই ডাটাটা অনেকগুলো ভ্যালিডেশন হয় এবং 51% পিপল বলেন অথবা ইউজার বলেন অথবা ইউজার অ্যাকাউন্ট সবাই কম বেশি এটা ভ্যালিডেট করে। 51%-এর কাছে যদি এটা ভ্যালিডেট হয় তখনই গিয়ে সেটা ব্লক হয়। যেহেতু 51%-এর কাছে সেটা ভ্যালিডেট হয়েছে, সো এটা একবার ব্লক চেন অ্যাড হয়েছে। ওয়ান্স ইট অ্যাডেড অন ব্লক চেন, ইট নেভার বি চেঞ্জ। সো ডিসেন্ট্রালাইজ। আর ডিসেন্ট্রালাইজের ক্ষেত্রে যদি বলি যে এখানে আসলে কোনো সেন্ট্রাল অথরিটি নেই, যে কেউ একজন কর্তৃত্ব কাটাবে যে না ঠিক আছে এটাই লেখা হয়েছে মানে এটাই রাইট, এটা লেখা হয় না মানে এটা রাইট না। মানে এখানে সবার কাছে একটা মোটামুটি পাওয়ার আছে সবার কাছে, কিন্তু সেন্ট্রাল কোনো অথরিটি থাকবে না। আর ইমিউটেবিলিটি বলা হলো যে একবার যা চেঞ্জ করবে আর চেঞ্জ হবে না, এবং সিকিউরিটি অনেক স্ট্রং। যে স্ট্রং এর উপর বেসিস করে মূলত ব্লকচেন টেকনোলজিটা তৈরি করা হয়েছে, যে কেউ সহজে চেঞ্জ করতে পারবে না, কোনো সেন্ট্রাল অথরিটি থাকবে না, এই সমস্ত কিছু ডিপেন্ড করছে মেনলি সিকিউরিটির উপর। তো সিকিউরিটি সম্পর্কে একটু পরে বলবো, তার আগে আমরা একটু জানি ব্লকচেন টাইপ অফ ব্লকচেন। তো মেইনলি ব্লকচেন হচ্ছে 3 ধরনের আর কি। মেইনলি ব্লকচেন সেটা পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে, এবং সেটা কনসোর্টিয়াম হতে পারে। পাবলিক ব্লকচেন হচ্ছে যেটা সবার জন্য উন্মুক্ত, সবাই দেখতে পারবে, আর সেটাই সেখানে সবাই এক্সচেঞ্জ করতে পারবে, অ্যাকাউন্ট খুলতে পারবে, এই সমস্ত কিছু আর কি। তো যে ব্লকচেন মেইনলি সবার কাছে ওপেন টু অল থাকবে সেটা হচ্ছে মেইনলি পাবলিক। আর প্রাইভেট হচ্ছে কোনো একটা অর্গানাইজেশন সেটা মেনটেন করে থাকে, তাদের ওই অর্গানাইজেশন এমপ্লয়ি বা অর্গানাইজেশন যাকে মনে করবে যে অ্যাকাউন্ট ঠিক আছে তাকে দেওয়া দরকার, এছাড়া অন্য কাউকে দিবে না, তাদের ক্ষেত্রে হয়েছে প্রাইভেট ব্লকচেন। আর কনসোর্টিয়াম ব্লকচেনের ক্ষেত্রে কনসোর্টিয়াম আর প্রাইভেট ব্লকচেন কাইন্ড অফ সিমিলার, কিন্তু ডিফারেন্সটা হইতেছে প্রাইভেট ব্লকচেনে একজন অথরিটি থাকে, সেন্ট্রাল অথরিটি, কিন্তু কনসোর্টিয়ামের ক্ষেত্রে থাকে মাল্টিপল, মানে মাল্টিপল অর্গানাইজেশন মিলে তারা একটা ব্লকচেন তৈরি করে, এবং তাদের মাল্টিপল অর্গানাইজেশন যে কয়েকজন মিলে কনসোর্টিয়াম ব্লকচেনটা তৈরি করে, শুধুমাত্র তাদের ইউজার ছাড়া অন্য কোনো ইউজার আর ওই ব্লকচেন অ্যাড হতে পারে না। সো ব্লকচেন সম্পর্কে আমরা জানলাম, এটা লেজার টেকনোলজি, ট্রান্সপারেন্ট, ডিস্ট্রিবিউটেড, সিকিউর, ইমিউটেবিলিটি। এবং টাইপ অফ ব্লকচেন সম্পর্কে আমরা জানলাম প্রাইভেট, পাবলিক এবং কনসোর্টিয়াম। পাবলিক ওপেন টু অল, প্রাইভেট জাস্ট একটা অর্গানাইজেশনের কাছে থাকবে, সেন্ট্রাল অথরিটি থাকে একটা অর্গানাইজেশনের কাছে, আর কনসোর্টিয়াম আছে মাল্টিপল অর্গানাইজেশন মিলে এটা কন্ট্রোল করে থাকে। এক্সাম্পলের কথা যদি বলি, আমরা বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম, ডোজি কয়েন, এরকম অনেক নাম শুনছি, এই সবগুলো হচ্ছে পাবলিক ব্লকচেন। আমরা যে কোনো অ্যাকাউন্টে গিয়ে ব্লকচেনের অ্যাকাউন্টে যদি আমরা বিটকয়েন, ইথারিয়ামে যাই, ইজিলি অ্যাকাউন্ট খুলতে পারবো এবং সেখান থেকে ট্রানজেকশন করতে পারবো, বাই সেল, কোনো প্রোডাক্ট পারচেস করা, আমরা সবগুলো করতে পারবো। সো যেহেতু এটা একটা কারেন্সি এবং মোস্ট পপুলার ওয়াইডলি ইউজ কারেন্সি হচ্ছে বিটকয়েন এবং ইথারিয়াম। লাইক আমাদের দেশের কারেন্সি যেটা আছে সেটা হচ্ছে টাকা, ইন্ডিয়ান কারেন্সি হচ্ছে রুপি, ইউএস এর কারেন্সি হচ্ছে ডলার। তো আমরা যদি ইন্ডিয়াতে গিয়ে আমাদের টাকা দিয়ে কোনো কিছু পারচেস করার চেষ্টা করি, সেটা হবে না, তারা অ্যাকসেপ্ট করবে না। প্রথমত মেইনলি তারা বলবে যে সেন্ট্রাল একটা কারেন্সিতে নিতে, সেটা হচ্ছে আমাদের আগে ইউএসএ নিতে হবে, ইউএস থেকে নিয়ে তারপর ইন্ডিয়ান রুপিতে। সেম ইন্ডিয়ানরা যদি আমাদের কাছে কিছু পারচেস করতে চায় তাদেরকে আগে, হ্যালো, ওকে, সো তাদের যদি কিছু পারচেস করতে হয় সেম একইভাবে তার সেন্ট্রাল একটা মুদ্রাতে কনভার্সন হয়ে আমাদের এখানে আসতে হয়। কিন্তু ব্লকচেনের ক্ষেত্রে এই যে কনভার্সন জিনিসটা আর থাকে না, আমরা ডিরেক্ট এক দেশের সাথে আরেক দেশ ট্রেড করতে পারবো। লাইক এক্সাম্পল যদি আমরা বলি, ইউক্রেন রাশিয়া ওয়ারের ক্ষেত্রে ইউএস রাশিয়ার উপর স্যাংশন দিছে, তারা তাদের যে কারেন্সি আছে সেটা ইউজ করতে পারবে না। সো যেহেতু রাশিয়ার অধিকাংশ দেশেই বলা যায় বিটকয়েন, ইথেরিয়াম, ক্রিপ্টোকারেন্সি ওদের অ্যালাউ আছে, সো ওরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনেকগুলো দেশের সাথে লেনদেন করতে পারতেছে। তো তাদের স্যাংশনের রুলসও ভায়োলেট হলো না, কিন্তু তারা ডিফারেন্ট কারেন্সিতে করতে পারতেছে।
তো এটার একটা সুবিধা আছে, বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে কেন আমরা এত বেশি মানে ঝুঁকে পড়তেছি, ওই যে সেন্ট্রাল অথরিটি নেই। যে অনেক সময় হয় কি যে কোনো একটা দেশ সরকার বা ওই দেশের যে রাষ্ট্রপ্রধান ব্যাংক থাকে তারা তাদের যে কোনো অ্যাকাউন্ট সিজ করে দিতে পারে। এক্সাম্পল লাইক আমার অ্যাকাউন্টে এখন অনেক টাকা আছে, সামহাউ কোনো একটা কারণে বাংলাদেশ ব্যাংক মনে করলো যে ঠিক আছে আমার অ্যাকাউন্ট সিজ করে দিতে হবে, তারা সিজ করে দেয়, তখন আমার অ্যাকাউন্টের সমস্ত ট্রানজেকশন অফ হয়ে যাবে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এরকম কোনো সেন্ট্রাল অথরিটি থাকে না যারা চাইলেই যে সিজ করে দেবে এটা পারবে না, যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা আছে আমি যে কারোর সাথে লেনদেন করতে পারবো। তো এই কারণে মোস্টলি অনেক দেশেই তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করে, যাতে এক দেশ আরেকদের উপর স্যাংশন বসাতে না পারে, তাদের মুদ্রার আপস এন্ড ডাউন যে ইজিলি হয়ে যায় সেটা আর হবে না। তো এই কারণে পাবলিক চেনের ভিতর বিটকয়েন, ইথারিয়াম, লাইট কয়েন এই কয়েনগুলো একটু বেশি ফেমাস আর কি। তো প্রাইভেট ব্লক চেনের ক্ষেত্রে মেনলি হয়ে থাকে কি, সেগুলো হইতেছে যেমন হাইপারলেজার বা কর্ডা, এই সমস্ত বিষয় হইতেছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো একটা শিপিং, যেমন এক দেশ থেকে আরেক দেশে যখন প্রোডাক্ট নিয়ে আসে তখন বেশ কিছু টার্মস কন্ডিশন থাকে যে আমার প্রোডাক্টটা ভালো হইতে হবে, প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্ট কোয়ান্টিটি এই সমস্ত অনেক বিষয় মেনটেন করা থাকে। তো আমরা যে সেগুলো মেনলি করি কি পেন পেপারস এর মাধ্যমে লিখে থাকি, পেন পেপারস এর মাধ্যমে লেখার ফলে অনেক সময় হয় যে আমরা ঠিক আছে এগ্রি করতে পারি, ডিসএগ্রি করতে পারি। যখন ডিসএগ্রি করি তখন সেন্ট্রাল বাংলাদেশ গভর্নমেন্ট সেই বিষয়গুলো আর কি হ্যান্ড ওভার নিয়ে নেয় এবং তারা তাদের মতো করে সেটা সলিউশন বের করে। কিন্তু ব্লক চেইনে যদি আমরা সেই স্মার্ট কন্ট্রাক্ট অ্যাপ্লাই করি তাহলে হবে কি আমার এবং কাস্টমার এবং এটা হচ্ছে যে আর কি পার্চেস করবে দুইজনের সঙ্গে একটা চুক্তি হয় আর কি, যে চুক্তির সমস্ত ডিটেলস ওই স্মার্ট কন্ট্রাক্টে উল্লেখ করা থাকে, যে প্রোডাক্টটা কখন কি অবস্থায় পার্চেস করা হয়েছে। যদি সবগুলো ভ্যালিডেশন থাকে অটোমেটিকলি আমার এখানটা টাকা কেটে নেবে। আর যদি মনে হয় যে না ভায়োলেট হয়েছে তাহলে টাকা কাটতে পারবে না, এরকম বেশ কিছু টার্মস কন্ডিশন থাকে, হয়তো 5% পাবে না, 10% পাবে না। লাইক কোন একটা অঞ্চল থেকে আর কি, এক শহর থেকে এক গ্রামে, গ্রাম থেকে শহরে যখন কোনো প্রোডাক্ট আনা নেওয়া করি, সেক্ষেত্রে যারা আমাদের প্রোডাক্ট নিয়ে আসে তাদের ক্ষেত্রে বেশ কিছু আমরা টার্মস কন্ডিশন দিতে পারি, যে ঠিক আছে আপনার প্রোডাক্টটা ফ্রেশ হতে হবে, আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি এটা মেনটেন করতে হবে, যে এই সমস্ত প্রোডাক্ট কোয়ান্টিটি যদি ফ্রেশ হয়ে আমার বাসা পর্যন্ত আসে তাহলে অটোমেটিকলি আপনি টাকা পাবেন। মানে আমরা বলতে হবে না, তাকে পেড করতে হবে না, অটোমেটিকলি ব্লকচেন থেকে সে টাকা পেয়ে যাবে। আর যদি এটার কোন একটা কম হয়, হয়তো পার্সেন্টেজ আকার কমতে থাকবে তার টাকার পরিমাণ। তো স্মার্ট কন্ট্রাক্ট এটার সুবিধা যে কেউ কন্ট্রাক্ট ইজিলি ভ্যালিড করতে পারবে না, একবার যেহেতু লেখা হয়ে গেছে অটোমেটিকলি তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে। সে কোশ্চেন আসতে পারে যে আমার অ্যাকাউন্টে টাকা না থাকলে, স্মার্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে টাকাটা নিয়ে নেয় আগে। আর কনসোর্টিয়ামে ব্লকচেনের ক্ষেত্রে বললাম যেটা মাল্টিপল অর্গানাইজেশন। একটা চিন্তা ভাবনা করি যে প্রাইভেট এবং কনসোর্টিয়ামের ক্ষেত্রে অ্যাপল কোম্পানির কথা, যে অ্যাপল কোম্পানি যদি চিন্তা করে তাদের একটা নিজস্ব ব্লকচেন বের করবে, একটা কারেন্সি বের করবে যে অ্যাপল কয়েন। অ্যাপল কয়েন দিয়ে তাদের অ্যাপলের সমস্ত প্রোডাক্ট পারচেস করা যাবে আর কি। তো অ্যাপেলের যত যত নতুন প্রোডাক্ট গুলো রিলিজ হবে তখনই আমরা সেই অ্যাপল কয়েন যাদের কাছে থাকবে তারা পারচেস করতে পারবে, কোনো দেশের কারেন্সির ক্ষেত্রে তাদের লাগবে না। কিন্তু ওটা শুধুমাত্র হচ্ছে অ্যাপেলের কারেন্সি দিয়ে আমরা স্যামসাং, হাওয়াই বা অন্য হুয়াই বা শাওমির অন্য কোনো সেট আমরা পারচেস করতে পারবো না। তো এই যে সেন্ট্রাল একটা অথরিটি চলে গেল অ্যাপলের কাছে, সেটা হইতেছে প্রাইভেট, মানে তাদের কয়েন দিয়ে শুধু তাদের এখানেই পারচেস করা যাবে এবং তারা যাদের রেজিস্টার্ড করবে আর কি শুধুমাত্র তারাই ওটাতে লেনদেন করতে পারবে। এবার আসি কনসোর্টিয়ামের যদি একটা এক্সাম্পল দেই, লেম এক্সাম্পল, আমাদের এশিয়া দেশের ক্ষেত্রে প্রায় 47 মোরলেস কান্ট্রি আছে। আমরা একে অপরের সাথে বিভিন্ন প্রয়োজনে বাণিজ্য ট্রেড করে থাকি আর কি। তো এই ট্রেডের ক্ষেত্রে আমরা অধিকাংশ সময় আমাদের সেন্ট্রাল একটা হয়তো ইউএসএ অথবা ইউকে ওই সমস্ত দেশের কোনো কারেন্সিতে কনভার্ট করতে হয়। কিন্তু আমরা যে এমন একটা কারেন্সি বের করি যে ঠিক আছে আমাদের এশিয়ার জন্য সাপোজ একটা এশিয়া কয়েন বা কারেন্সি আমরা বের করলাম, যার মাধ্যমে আমরা এশিয়ার সমস্ত দেশে একে অপরের সাথে লেনদেন করবো নিজস্ব কোনো লোকাল কারেন্সি বাদে, সবাই আমরা অ্যাকসেপ্ট করে নিব। তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে এশিয়ার সবগুলো দেশের ইউজাররা শুধু ইউজ করতে পারবে আর বাইরের ইউজার ইউজ করতে পারবে না, তার ক্ষেত্রে আমরা আদার ভ্যালিডেশন দিতে পারবো। তো এই ক্ষেত্রে হবে কি অনেকগুলো দেশ যেহেতু নিয়ন্ত্রণ করতেছে, মানে মাল্টিপল গ্রুপ, সেক্ষেত্রে হচ্ছে এটা কনসোর্টিয়াম। আর যেটা বললাম যে অ্যাপল কয়েনের এক্সাম্পল, মানে সিঙ্গেল একটা অথরিটি নিয়ন্ত্রণ করবে, সেটার ক্ষেত্রে হচ্ছে প্রাইভেট। আর ওপেন টু অল, কারো কাছে কোনো ইয়া থাকবে না, সেন্ট্রাল ম্যানেজমেন্ট থাকবে না, সবার কাছে উন্মুক্ত থাকবে, সেটাই হচ্ছে পাবলিক। তো আমরা জানলাম ব্লকচেন তিন ধরনের, পাবলিক, প্রাইভেট এন্ড কনসোর্টিয়াম। এই যে ব্লকচেন ব্লকচেন বলতেছে, এই ব্লকচেন আসলে কি দিয়ে তৈরি, ব্লকচেন জিনিসটা কি? তো ব্লকচেনের মেইন কম্পোনেন্টটা হয়েছে ব্লক। মাল্টিপল ব্লক যখন একসাথে হয় তখন ধরে হয়েছে ব্লকচেন। আর ফুল এরকম অনেকগুলো ব্লকচেন মিলে হয়েছে একটা নোড, যে নোডের ভিতরে একটা কমপ্লিট হিস্ট্রি থাকে আর কি ব্লকচেনের, ফ্রম স্টার্টিং টু এন্ড পর্যন্ত সমস্ত হিস্ট্রি আছে, যে ফার্স্ট ব্লক থেকে লাস্ট ব্লক। ফার্স্ট ব্লককে মেনলি জেনেসিস ব্লক বলা হয়। সো মেনলি এই তিনটা বিষয় হচ্ছে ব্লকচেনের। এরপর হয়েছে
হ্যাশ হ্যাশ মূলত সিকিউরিটি পারপাস ইউজ করা থাকে, যে ব্লক চেইনের মেইন সিকিউরিটি কাজটা করে থাকে হ্যাশের বলতে এখানে লাইক SHA-256 অ্যালগরিদম ইউজ করা হয়ে থাকে, প্রাইভেট কি পাবলিক ইউজ করা হয়ে থাকে, AT6 RSA এই সমস্ত হ্যাশিং অ্যালগরিদম মেইনলি ইউজ করে থাকে। তো ব্লক চেইনের ক্ষেত্রে আমরা বললাম যে 51% বা এই যে বিষয়গুলো যে কারা এগুলো ভেরিফাই করে, সেই বিষয়গুলো ভেরিফাই সিস্টেমটাকে বলা হয় প্রুফ অফ ওয়ার্ক। যে ট্রানজেকশনটা হয়েছে সেই ট্রানজেকশনটা আসলে ভ্যালিড কিনা, এই সমস্ত ট্রানজেকশনটা করা হয় প্রুফ অফ ওয়ার্কের ভিতর, এবং ভ্যালিডেশনটা শুধু একজন করে না, মাল্টিপল ইউজার্স করে 51%। সাপোজ যদি হয় বিটকয়েনের 1 লাখ ইউজার, প্রায় 51,000 ইউজার সেটাকে ভ্যালিডেশন করবে। সবাই মিলে যখন এটা একটা সম্মতি দিবে, এই কনসেনসাস অ্যালগরিদম সেটা সম্মতি দেওয়ার পরেই গিয়ে ব্লকচেইনে অ্যাড হয়। এবার আসি ব্লকটা সম্পর্কে বোঝার পর আমরা আবার একটু ব্যাকে আসবো। মানে আমাদের যদি ব্লকের ফান্ডামেন্টালটা ক্লিয়ার হয়, তখন গিয়ে আমরা আবার এই আন্ডারলাইন স্ট্রাকচারটা আরো ক্লিয়ার করে বুঝতে পারবো। সো কম্পোনেন্ট অফ এ ব্লকচেইন। ব্লক, আমরা যেটা বললাম যে একটা ব্লক মাল্টিপল ব্লক মিলে হয় ব্লকচেইন, এবং ব্লকচেইন ফুল অনেকগুলো ব্লকচেইন মিলে হয় একটা নোড যেখানে কমপ্লিট হিস্ট্রি আছে। তো তার ভিতর মেইন কম্পোনেন্ট, মেইন ইনগ্রেডিয়েন্ট যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ব্লক। একটা ব্লক আসলে কি কি দিয়ে তৈরি হতে পারে? ব্লক, এটার একটা হচ্ছে ব্লক জেনারিক একটা ব্লকের কথা চিন্তা না করি, ব্লক কাইন্ড অফ দেখতে সিমিলার এটার মতোই, মোর অর লেস কিছু ডিফারেন্স থাকতে পারে। প্রতিটা ব্লকের একটা নিজস্ব নাম্বার আছে, সে ব্লকটা কত নাম্বার, এবং তার আগের ব্লক কত ছিল সেটা থাকে এসে প্রিভিয়াস হ্যাশ, এবং এই ব্লকটা যখন জেনারেট হয়েছে তার একটা টাইম স্ট্যাম্প আছে, এবং মার্কলি রুট হইতেছে এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো এবং টাইম স্ট্যাম্প এই সবগুলো মিলে আবার একটা হ্যাশ জেনারেট হয়। হ্যাশ জেনারেট হয়ে এখানে হ্যাশটা সেট থাকে। আমরা নচ সম্পর্কে একটু পরে জানবো, আর ডিফিকাল্টিস লেভেল। তো এখন আমরা যেটা ফোকাস করবো সেটা হচ্ছে ট্রানজেকশন। আমাদের ব্লকের মেইন কম্পোনেন্ট হচ্ছে মূলত ট্রানজেকশন। এগুলো কনস্ট্যান্ট কাইন্ড অফ, মানে কনস্ট্যান্ট বলবো না, অলমোস্ট সিমিলার আর কি। সবগুলোতে প্যাটার্ন সেম থাকে, কিন্তু যেটা সেম থাকে না সেটা হচ্ছে আমাদের ট্রানজেকশন। ট্রানজেকশন হচ্ছে লাগিতেছে যে কোনো ধরনের ট্রানজেকশন হতে পারে। এখানে মেনলি বুঝে দিয়েছি আমি ফিনান্সিয়াল বিষয়টাকে হাইলাইট করতেছি। যে ইউজার লাগিয়েছে সেন্ডার আর কি, যে আমি আমার কাছ থেকে অন্য একজন ইউজারের কাছে যখন ট্রান্সফার করবো টাকা, লাগিয়েছে 10 বিটকয়েন, এক্সাম্পল 10 বিটকয়েন প্রাইস অনেক। যখন আমার কাছ থেকে যখন অন্য একজন ইউজারের কাছে আমি টাকা ট্রান্সফার করলাম, এবং সেই ইউজার যখন আরেকজন ইউজারকে ট্রান্সফার করছে, এই হিস্ট্রিটা টোটাল এখানে সেভ রয়েছে। তো এখানে আসলে কি আমার কাছে এই টাকাটা আছে কিনা 10 বিটকয়েন, এবং যাকে আমি ট্রান্সফার করছি সে আরেকজনকে ট্রান্সফার করছে, তার কাছে 5 বিটকয়েন আছে কিনা, এবং সেই ইউজার ভ্যালিড ইউজার কিনা, এগুলো ভ্যালিডেশন হয়। একটা ব্লক চেইনের ক্ষেত্রে যখন নতুন কোন ইউজার অ্যাড হয়, সেই ক্ষেত্রে তার প্রাইভেট কি পাবলিক কি দ্বারা ওই ইউজারকে ভ্যালিডেট করা হয়। প্রাইভেট কি বা পাবলিক কি এতটাই সিকিউর থাকে, SHA-256 অ্যালগরিদম আমাদের দেওয়া হয় যে একবার যদি আমাদের প্রাইভেট কি ভুলে যাই, সেটা আর রিকভার করা পসিবল না। প্রাইভেট কি পাবলিক কি কি জিনিসটা, সেটা হচ্ছে আমাদের লাইক পাবলিক ইজ ইমেল, ইমেল ওপেন টু অল, ইমেল আমাদের সবাইকে জানিয়ে দিতে পারে যে এটা ইমেল আমার, সবাই জানে, কিন্তু আমাদের পাসওয়ার্ড কাউকে আমরা শেয়ার করি না। ওই পাসওয়ার্ড দ্বারা ইজিলি আমরা জানতে পারি যে ওই ইমেলের মালিক আমি, ওনার আমি। যেহেতু ইমেল পাবলিক, সবাই জানতে পারবে, যখন আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তখন কি আমি ইমেল অ্যাক্সেস পাবো। ঠিক সেম পাবলিক এবং প্রাইভেট কি সেম। পাবলিকের আমরা একটা হ্যাশিং ফাংশন থাকে যেটা সবাই জানতে পারে আর কি, একটা হ্যাশ ভ্যালু, কিন্তু ওটাকে অ্যাক্সেস করার জন্য যে কিটা লাগবে প্রাইভেট কি, ওটা শুধু আমি ছাড়া কেউ জানবে না। কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় শুরুর দিকে একটা পাবলিক কি এবং প্রাইভেট কি জেনারেট করা হয়। তো পাবলিক কি এবং প্রাইভেট কি জেনারেট করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মেনটেন করে থাকে। লাগে হচ্ছে একটা সেন্টেন্স দিবে হয়তো 10 ওয়ার্ডের বা 12 ওয়ার্ডের, এই সেন্টেন্সটা আমাদের একটা কোথাও না কোথাও নোট ডাউন করে রাখতে হবে। সেই সেন্টেন্সের ওয়ার্ড গুলো মিলে একটা হ্যাশ হ্যাশ জেনারেট করবে, সেই হ্যাশটাই মেনলি পাবলিক কি এবং প্রাইভেট কি আকারে থাকবে। ওটা যদি একবার ভুলে যায়, দ্বিতীয়বার জেনারেট করা কোনো ওয়ে নাই, এবং কেন নাই সেটা আমি এক্সপ্লেন করতেছি এই মুহূর্তে। সো এই যে হ্যাশিং বলতেছিলাম, এখানে হ্যাশিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আগে আসি আমরা একটু হ্যাশিং বিষয়ে। হ্যাশিং SHA-256 ব্লকচেনের
মেইন সবচেয়ে বড় যে বিষয়টা আমরা জানলাম তা হইতেছে সিকিউরিটি। এই সিকিউরিটি বিষয়টাকে আমরা এখানে একটু এক্সপ্লেন করবো, যে সিকিউরিটির কারণে কিন্তু ব্লক চেইন ডিসেন্ট্রালাইজ, ডিস্ট্রিবিউটেড, ট্রান্সপারেন্ট এরকম অনেক ফিচার নিয়ে আসছে, মেনলি তো সিকিউরিটির উপর বেস করে। সিকিউরিটি সিম্পল টার্ম যদি বলি, এক্সাম্পল লাইক আমার যে নামটা দেওয়া আছে, যে বড় করে দেখায়, এই যে মুয়াসসেল, এই নামটা যখন আমি ইনপুট দিছি, সে আউটপুট আমাকে কি দিচ্ছে, একটা বিশাল বড় হ্যাশ ফাংশন, একটা র্যান্ডম ক্যারেক্টার দিছে, অনেক বড় একটা না, অনেকগুলো দিছে, মেইন লাইনের সম্ভবত মানে 32 যদি আমরা কাউন্ট করি, এটাকে বিটসে কনভার্ট করলে 256 বিটস হয়, এক ক্যারেক্টার মেইনলি 8 বিট। নোশন ফাংশন ব্লকচেইন, সো আমরা বাইনারি, অক্টাল, ডেসিমাল, অ্যাসকি টেবিল, এইগুলো ওয়ার্ড গুলো কারা কারা পরিচিত? হ্যালো, ওকে, জি স্যার, একজন। পরিচিত। অ্যাসকি টেবিল সম্পর্কে আমাদের কয়জন জন আছে? সবাই কাইন্ডলি যদি জানা থাকে তো ওয়াই লেখেন, আর যদি জানা না থাকে তাহলে এন লেখেন। না, কথা বলতে হবে না, জাস্ট ওয়াই লেখেন, ওয়াই অথবা এন। এন ওয়াই এন ওয়াই, ওকে। তো আজকে টেবিল সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি। তো এই আজকে টেবিল মেইনলি কেন ইউজ করা হয়ে থাকে, এবং কম্পিউটারের আবিষ্কারের ইতিহাস বা ইন্টারনেট আবিষ্কারের ইতিহাসটা যদি আমরা একটু ঘাটাঘাটি করে দেখি, আমরা জানতে পারবো যে মেইনলি এটা ইউজ করা হয়েছিল ইউএসএ তার মিলিটারি পারপাসে, যুদ্ধক্ষেত্রে। তো যুদ্ধক্ষেত্রে যখন কোনো কিছু ইউজ করা হয়, মোস্ট সিকিউর রাখা হয় যাতে শত্রুপক্ষ সেটা না জানতে পারে। তো সেই সময় যখন মেসেজ ট্রান্সফার করতে হইতেছে, কোনো কমান্ড দিতে হইতেছে, আমরা সেটা তারা র ফর্মে দিতে পারতো না, তারা কোনো একটা সিক্রেট কোডের মাধ্যমে দিত। তো সিক্রেট কোড গুলো হয়তো দেখা যায় যে নর্মাল টেক্সটকে তারা 2 গড় বা 3 গড় পিছিয়ে তারপর দিত। লাইক এক্সাম্পল, যদি একটা এনক্রিপশন সম্পর্কে বলি, ইংলিশ অ্যালফাবেটে মূলত 26টা ক্যারেক্টার আছে। তো আমি ধরলাম যে একটা সিক্রেট কি ইউজ করবো, যে আমি যা যা কিছু লিখবো সেগুলো 2 গড় অথবা 3 গড় রাইট শিফট মানে ডান দিকে চলে যাবে। লাইক আমি যদি লিখি এ, সেটাকে যদি 3 গড় ডান দিকে সরাই তাহলে কি হবে, সি, তাই তো? ঠিক এইভাবে যদি চিন্তা ভাবনা করে আমি আমার একটা ফ্রেন্ডকে মেসেজ দেই যে ঠিক আছে আমি যা মেসেজ দিব সবগুলো মেসেজ কিন্তু 3 গড় ডান দিকে আছে। তো এতে হবে কি, আমি যদি আমার নামটা লিখি, লাইক আমার নাম লিখবো না, ক্যাট লিখি, এটা আমার একটা ফেভারিট প্রাণী। সো আমি বললাম আমার ফ্রেন্ডের ক্ষেত্রে যে আমি যা মেসেজ লিখবো সেটা 3 গড় ডান দিকে থাকবে, সো দ্যাট কেউ যদি আমাদের মেসেজ পেয়েও যায় সেই জন্য মেসেজটা র করে মানে ডিরেক্ট যেন না পড়তে পারে। তো আমরা এটাকে যদি 3 গড় ডান দিকে করি তাহলে সি এর কি হবে, 3 গড় ডান দিকে নিলে সি, ডি, ই, এফ, এফ এর যদি আমরা 3 গড় নেই তাহলে কি হবে, এফ এর পরিবর্তে এর পরিবর্তে সি, আর টি যদি 3 কে নেই কি হবে, টি 3 গড় নিলে কি হবে, এবিসিডি এখন কাউন্ট করতে হবে, এবিসিডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ। যদি আমি মিস্টেক না করি থাকি তাহলে মেবি সম্ভবত এটাই। তো এটাই মূলত হচ্ছে এনক্রিপশন। আমরা যখন একটা মেসেজকে মানে র একটা মেসেজকে যখন এনক্রিপ্টেড বা সাইফার টেক্সটে কনভার্ট করি আর কি, আমরা একটা কি দিয়ে থাকি। তো এখানে আমি বলে দিলাম যে আমার ফ্রেন্ডের সঙ্গে যখন কমিউনিকেশন করি তো আমরা চাইতেছি না আমাদের কমিউনিকেশন কেউ জানুক, তখন আমি আমার ফ্রেন্ডকে পার্সোনাল বললাম যে ঠিক আছে আমরা এখন থেকে যা কমিউনিকেশন করব আমরা আমাদের মেসেজগুলো 3 গড় ডান দিক থেকে লিখবো। এখন সে যখন রিড করবে সে এটাকে আবার ট্রান্সলেট করবে 3 গড় আগে। আমরা রাইট শিফট করে 3 গড় ডান দিকে নিচ্ছি, আর লেফট শিফট করে সে 3 গড় যদি করে তাহলে দেখতে পারবে যে কে। এতে সুবিধা কি, যারা নর্মাল মানে হঠাৎ করে আমার এই সিক্রেট মেসেজটা কেউ পড়লো, আমি ফ্রেন্ডকে খুবই একটা সিক্রেট মেসেজ দিছি যে ঠিক আছে এই সময় এই জায়গায় দেখা করতে হবে, সেখানে আমরা যাব। তো এই মেসেজটা হয়তো অন্য কেউ জানলে সমস্যা আছে, তো আমি তাকে পাঠাইছি এইভাবে যে ঠিক আছে কেউ জানলে টেরি পাবে না, ধরতে পারবে না। এই মেসেজটা তখন সেইগুলো ডিকোড করে অরিজিনাল পেয়ে গেছি ইনফরমেশনটা, যে আমরা কখন যাব, কোথায় যাব, আমাদের সাথে কে কে যাবে।
অনেক সময় এরকম হয় যে ফ্রেন্ডস সাথে কোথাও ঘুরতে যাবো, হয়তো ফ্যামিলিতে জানাবো না এরকম বিষয়গুলো থাকে। তো সেক্ষেত্রে আমরা এরকম হয়তো টেক্সটে পাঠিয়ে দিলাম যাতে অন্য কেউ না জানে। তো আমরা একটা সিক্রেট ইউজ করলাম যে ঠিক আছে, এখন থেকে আমরা যা কনভারসেশন করবো সেটা 2 ঘর ডান দিকে অথবা বাম দিকে থাকবে। তো এই সমস্ত চিন্তা ভাবনা থেকে মূলত হয়েছে এই ASCII টেবিল এবং এই সমস্ত অনেক বিষয়গুলো আসে। তো ইংলিশ অ্যালফাবেটের ক্ষেত্রে বা নাম্বার এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করে থাকি। টোটাল 128টা আছে, 128 আর কি। 128টার ভিতর ওদের ইংলিশ মোটামুটি যত ইউনিক সাইন সিম্বল আছে সবগুলো কভার হয়ে যায়, লাইক স্মল এ থেকে জেড, ক্যাপিটাল এ থেকে জেড, এবং হচ্ছে নাম্বার, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন, সবকিছুই টোটাল 128টার ভিতর হয়ে যায়। যেহেতু 128টার ভিতর হয়ে যায়, আর 2 টু দ্য পাওয়ার 8 বাইনারি সম্পর্কে তো আমাদের অনেকের আইডিয়া আছে, তাই তো? ইয়েস এবং নো বাইনারি সম্পর্কে কার কার আইডিয়া আছে? যাদের আইডিয়া আছে তারা ইয়েস লিখি, ওয়াই লিখি, যাদের আইডিয়া নেই তারা নো লিখি। ওকে, সো আমাদের অনেকের আইডিয়া আছে, আইডিয়া না থাকলেও সমস্যা নাই, ইটস ওকে, বলে দিচ্ছি। কম্পিউটার মেনলি অন অফ এর উপর বেস করে চলে। কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস গুলো মেনলি ইলেকট্রিক পালসের উপর বেস করে চলে, মানে কারেন্ট থাকবে অথবা থাকবে না, এই দুটো কন্ডিশন উপর বেস করে চলে যত ইলেকট্রনিক ডিভাইস আছে। যেহেতু থাকবে এবং থাকবে না এই দুইটা অবস্থানই থাকে, এই দুটো অবস্থানকে ইজিলি 0 এবং 1 দ্বারা ডিফাইন করা যায়। 0 মানে অফ, সেখানে কোনো কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই, আর 1 মানে ইলেকট্রিসিটি আছে। এই দুটোকে ইজিলি ডিফাইন করা যায় 0 এবং 1 দ্বারা, এবং বাইনারিতে সংখ্যা মাত্র দুইটাই থাকে, 0 এবং 1। তো বাইনারিতে যেহেতু 0 এবং 1 থাকে এবং এটার দ্বারা 1 এবং অফ ইজিলি বোঝানো যায়, তো কম্পিউটারের মাদার টাং যদি বলি আর কি বাইনারি, কম্পিউটার পুরো ইলেকট্রনিক ডিভাইস যত আছে সবগুলো এই 1 এবং 0 দ্বারা কনভার্সন করা যায়, এক্সপ্লেন করা যায় ইজিলি। তো কম্পিউটার যেহেতু 1 এবং 0 দ্বারা বুঝে, তারা বাইনারিতে ইউজ করে থাকে। যেহেতু আমরা আজকে টেবিলে যে ডাটাগুলো বলতেছিলাম সেগুলো আমাদের কম্পিউটারে এবং আদার ইলেকট্রনিক ডিভাইসে লিখতে হবে, তখন তারা করলো কি যে সবগুলোকে বাইনারি কনভার্সন করে নিয়ে আসলো, এবং বাইনারি কনভার্সন করে নিয়ে আসলে 2 টু দ্য পাওয়ার 7 কত আসবে? 2 টু দ্য পাওয়ার 7 কত? দেখি কয়জন লিখতে হবে। ওকে, 2 টু দ্য পাওয়ার 7 128। ওকে, দেখি ক্যালকুলেটর, অনেকে মনে ডাউট থাকতে পারে। ওকে, ফুল স্ট্যান্ডার্ড, এটা পাওয়ার কোথায়? এটা পাওয়ার কাজ করবে না। 2 টু দ্য পাওয়ার 7 128। তো 2 টু দ্য পাওয়ার 7 নাথিং বাট 7টা 2 আর কি। সো বাইনারিতে যেহেতু 170 হয় এবং 2 টু দ্য পাওয়ার 7 দ্বারা 128 হয়, তাহলে এখানে যে আমরা খেয়াল করে থাকি 2 টু দ্য পাওয়ার 7 127। সো বাইনারিতে আমরা যে বিষয়গুলো বলতেছিলাম যে আমাদের ASCII টেবিলের ক্ষেত্রে আছে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি এবং অক্টাল। তো আমাদের ডেসিমালের ক্ষেত্রে যে নাম্বার সিস্টেম আছে মেইনলি এর দ্বারা আমরা ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে যেহেতু বাইনারি আন্ডারস্ট্যান্ডেবল, সেগুলো হেক্সাডেসিমাল মেইনলি একটু অ্যাডভান্স বা মেমোরি ম্যানেজমেন্টের জন্য ইউজ করে থাকি আর কি, যে ইজির অল্প জায়গার ভিতরে অনেক কিছু লেখা যায়, এখানে হেক্সাডেসিমাল। আর অক্টালের ক্ষেত্রে হচ্ছে ফাইল পারমিশন রিলেটেড, যারা লিনাক্স এর সঙ্গে আমরা পরিচিত, কালি লিনাক্স, লিনাক্স, উবুন্টু, সেন্টোস, ডেবিয়ান, তো তারা মোটামুটি এই অক্টাল সম্পর্কে কিছুটা আইডিয়া জানতে পারবো যে ফাইল পারমিশনের ক্ষেত্রে মেইনলি অক্টাল ইউজ করে। মেমোরি ম্যানেজমেন্ট, কালার কম্বিনেশনের জন্য হেক্সাডেসিমাল। লাইক হচ্ছে আমাদের যদি কেউ HTML নিয়ে স্টাডি করে থাকি আর কি, আমাদের ইন্টারে অথবা স্কুল লাইফেও ICT বইয়ের ক্ষেত্রে আছে, ওয়েবের যে কালার কোড থাকে সেটা মেইনলি হেক্সাডেসিমালে লেখা হয়। আর ডেসিমাল আমাদের নাম্বার কনভার্সন সিস্টেম, তো নর্মাল এই নাম্বার কনভার্সনের মাধ্যমে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি এবং অক্টালে ডিফাইন করতে, আর ক্যারেক্টারের ভিতরে মেইনলি আর কি ইংলিশ যে অ্যালফাবেট গুলো আছে সেগুলো ডিফাইন করে থাকে। সো এগুলো হচ্ছে ASCII টেবিল, যে আমাদের লাইক এ কে এম এম। সো আমি যদি এম লিখি, এম এর পরিবর্তে আমি বলে দিলাম আমার ফ্রেন্ডকে একটা বাইনারি নাম্বার, যে এই বাইনারি নাম্বারটা মানে হচ্ছে এম, সে আজকে টেবিল থেকে দেখে নিতে পারে। অথবা আমি তাকে বললাম যে ডেসিমাল নাম্বারটা মানে হইতেছে এম, লাইক আমি যদি আমার নামটা কি ডেসিমাল টু হেক্সাডেসিমাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল, লাইক আমার মোবাইল নাম্বারটা 11601360245।
সো আমি আমার মোবাইল নাম্বারটা আমি হয়তো কোনো ফ্রেন্ডের কাছে শেয়ার করবো, বাট সিক্রেটলি। তখন আমি তাকে জাস্ট এই নাম্বারটা দিয়ে দিলাম যে ঠিক আছে, এটাই আমার মোবাইল নাম্বার। মেনলি আমি এটাই করি আর কি, আমার এই মোবাইল নাম্বারটা আমি আমার নিয়ারেস্ট যারা ইঞ্জিনিয়ার আছে আমি তাদেরকে এটা দিয়ে দিই আর কি, যে ঠিক আছে এটা আমার মোবাইল নাম্বার। তখন হয়তো নর্মাল হয়তো অন্য কেউ জানতে পারবে না কিভাবে এটা মোবাইল নাম্বার হয় কিভাবে। তো সে এটা নিয়ে আসলো, নিয়ে এসে যে ডেসিমালটা উল্টা করে কনভার্সন করলো, হেক্সাডেসিমাল থেকে সে ডেসিমালে কনভার্ট করলো, কনভার্সন করে এটা দিয়ে কনভার্ট করলো, এই যে নাম্বার চলে আসছে। আর আমাদের নাম্বারের ক্ষেত্রে 0 দিয়ে শুরু হয়, তাহলে যে আমি বসে তাহলে এখানে আমার নাম্বারটা ইজিলি চলে আসবে। তো এই যে একটা সিক্রেট, বাইনারি থেকে ডেসিমাল বা হেক্সাডেসিমাল কনভার্সন করলাম, এগুলো হয়ে থাকে। তো আমি জানতে পারলাম যে আমার নামের পরিবর্তে আমি 77 লিখতে পারি, অথবা আমি লিখতে পারি 4D। এটার যে কোনো একটা ইউজ করলে সে বুঝতে পারবে র টেক্সট বা র ডাটা হচ্ছে এটা। এবার আসি, এই যে মুয়াসসিল নামটা আছে, এই নামটাকে যে আমরা কনভার্সন করি, তাহলে 8 বিট বাইনারিতে আর কি, এখানে আমরা যদি কাউন্ট করি 8 বিট, 128 লিখতে গেলে 8 বিটে আমাদের 8 বিট লাগবে আর কি। 8 বিট বাইনারির ক্ষেত্রে যদি 128 লিখি তাহলে 128 কত হবে, 111, সামনে 1 হয়ে সবগুলো 0 হয়ে যাবে নাকি। 8 বিট বাইনারিতে যদি আমরা এখানে আসি, বাইনারি নাম্বার কনভার্সন সম্পর্কে কাদের কাদের আইডিয়া আছে? ইয়েস এবং নো। বাইনারি নাম্বার কনভার্সন, 8 বিট বাইনারি, 8 বিট বাইনারিতে যে আমরা কনভার্ট করি, 8 বিট বাইনারিতে আমরা কনভার্সন করব 128 কে। 128 যদি 8 বিট বাইনারিতে কনভার্সন করি, 128 হচ্ছে আমাদের মেইনলি ডেসিমাল। 8 বিট বাইনারিতে আমরা যেটা কনভার্ট করব সেটা হইতেছে, তো যদি কনভার্ট করে 8 বিট মানে হইতেছে 1 2 3 4 5 6 7 8, 1 2 4 8 16 32, তারপর হচ্ছে 64, তারপর 128। আমাদের এই বিটটা নিলে হবে, বাকি সবগুলো 0 করে দিলে হবে। 8 বিট বাইনারিতে আমাদের 128 কে যদি কনভার্ট করি বাইনারিতে, মেনলি এটা আসছে। তো আমার এই নামের ক্ষেত্রে প্রত্যেকটা ডিজিটকে যে আমরা বাইনারিতে কনভার্সন করি, টোটাল হচ্ছে 56টা বিটস। তো এখানে যে হ্যাশিং অ্যালগরিদমটা ইউজ করতেছিল সেটা হচ্ছে SHA-256 একটা অ্যালগরিদম ইউজ করছে। অ্যালগরিদম নাথিং বাট জাস্ট একটা সেট অফ ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনের দ্বারা আমাদের যে র ডাটাটা আছে, র ডাটা হচ্ছে সেম লাগিয়েছে, নাম হইতে পারে অথবা আমাদের ফিনান্সিয়াল ট্রানজেকশন হতে পারে, যে আমি কাকে টাকা ট্রান্সফার করছি, এই সমস্ত ইনফরমেশন হইতেছে আমাদের র ডাটা। সেই র ডাটাকে রিড করে এই যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারকে সে বাইনারিতে কনভার্ট করে। কারণ আমরা আজকে টেবিলে আমরা দেখছি এই যে ক্যারেক্টার যেগুলো আছে এগুলোকে ইজিলি বাইনারিতে কনভার্ট করা যায়। তো তারা করে কি, এই ক্যারেক্টারের ডাটাগুলোকে সে বাইনারিতে কনভার্সন করে টোটাল 512 বিটের একটা ব্লক তৈরি করার চেষ্টা করে। 512 বিট, 512 এর মাল্টিপ্লাই হবে 512, তারপর হইতেছে কত 1024, এরকম মাল্টিপ্লাই করে হতে থাকবে আর কি। তো কারণ মেইনলি যদি এতটুকু দেখি আর কি, যে এই মুয়াসসিল নামের ক্ষেত্রেই কিন্তু অলরেডি 56 বিটস হয়ে গেছে শুধুমাত্র নামটা। তো এই পুরো ডাটাকে যদি আমরা কনভার্সন করি আমাদের হয়তো কয়েক হাজার হয়ে যাবে, কিন্তু ট্রানজেকশন তো শুধুমাত্র এতটুকু হয় না। ট্রানজেকশন ব্যাংকিং ইনফরমেশন থাকবে, লাইক এটা ইউজার আইডি থাকবে, মানে প্রাইভেট কি, পাবলিক কি, অ্যামাউন্ট, এই সমস্ত ইনফরমেশন থাকে। তো এই ইনফরমেশন গুলো যখন এই অ্যালগরিদমে দেওয়া হয়, এটাকে বাইনারিতে কনভার্ট করে অনেক বড় একটা বাইনারি হয়। তো সেই বাইনারিকে তখন 512 করে ভাগ করা হয় আর কি। তো 512 করে ভাগ করার পর সর্বশেষ যে ভাগটা থাকে সেই অংশটুকু, সেটা মোস্টলি 512 হচ্ছে কম হবে, অথবা খুব কম পসিবল আছে যে 512 একদম অ্যাকুরেট মিলে যাবে, বেশি কখনোই হবে না। বেশি হলে আবার ভাগ হবে, মিলে গেলে তো ভালোই, যদি না মিলে কম হয়ে যায় তখন করে কি ট্রেডিং করে। SHA-256 অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যেটা বললাম আর কি, যে তারা ফুল ডাটাটাকে নিয়ে সেই ডাটাকে কনভার্সন করে, এক্সাম্পল পেডিং, তো মেইন ডাটা যে থাকে সেটাকে পেডিং করে কি মানে জোড়া লাগানো বা মিলানো আর কি। সো হয়তো আমাদের সাপোজ ডাটা 512 জায়গায় হয়ে গেছে 500, কিন্তু আমাদের দরকার 512, তখন ডাটা
512 করার জন্য আগে পিছে 0 এবং 1 অ্যাড করবে, 0 এবং 1 অ্যাড করে সেটাকে 512 তে কনভার্সন করবে। সো আমাদের র যে ডাটা থাকবে সেটাকে বাইনারিতে কনভার্সন করে 512 এর ব্লক তৈরি করবে আর কি, 512 করে ভাগ করতে থাকবে। শেষ ভাগে যদি কম থাকে তখন 1 অথবা 0 অ্যাড করে সেটাকে 512 তে কনভার্সন করা হয়। 512 তে কনভার্সন করার পরে সেটাকে আবার প্রায় 16টা ভাগ করা হয়। এই 512 কে আবার 16টা ভাগ করবে। 512 কে 16টা ভাগ করার পর এক একটা বাক্যে বলা হয় একটা ওয়ার্ড। 512 কে যদি আমরা 16 ভাগ করি তাহলে কত হবে? 512 কে যদি 16 ভাগ করি কত আসবে? 32. 32. So good. সো মেইনলি যেটা হয় আর কি, এই 32 দিয়ে 512 কে ডিভাইডেড করে প্রায় 16 ওয়ার্ডস জেনারেট করে। আর এক একটা ওয়ার্ড হইতেছে 32 বিট। আরে হ্যান্ডরাইটিং এত বাজে হয়ে গেছে। 32 বিট। তো আমাদের 512 যে ব্লকসটা পেলাম সেই ব্লকসটাকে সে 32 দিয়ে ভাগ করে 16টা ওয়ার্ড পাবে। আর একটা ওয়ার্ড কত বিট করে? 32 বিটস করে। তো আমাদের যে র ডাটাটা আছে সেই র ডাটাকে 512 বিটস এর ব্লকে ভাগ করা হয়েছে এবং সেই ব্লককে 32 দিয়ে ভাগ করার পর 16টা ওয়ার্ডসে কনভার্ট হয়েছে এবং একটা ওয়ার্ড 32 বিট। তো এই 16টা ওয়ার্ডকে তখন আবার লেফট শিফট, রাইট শিফট, এক্সক্লুসিভ অর, এন্ড অপারেশন, এক্সঅর, যেগুলো আমরা ওই ইন্টারে অথবা স্কুল লাইফে বাইনারি নাম্বার কনভার্সনের ক্ষেত্রে পড়াশোনা করেছিলাম, এন্ড অর লজিক্যাল গেট, এক্সক্লুসিভ অর, এন্ড অর, বাইনারি ক্ষেত্রে যেমন লাইক লেফট শিফট, রাইট শিফট, মেবি সুন্দর লেফট শিফট রাইট শিফট হয় নাই, এক্সক্লুসিভ অর, এন্ড এই কয়েকটা হয়েছে লাইক ফুল প্যাডিং, লেফট শিফট, রাইট শিফট বেশি হয় না, ইনিশিয়ালাইজ দ্য কনস্ট্যান্ট। আচ্ছা, ওটা অনেক কমপ্লেক্স হয়ে গেছে, দেখুন। তো আমরা 512 বিটে ব্লক পেলাম, 16 দিয়ে ভাগ করে 32 দিয়ে ভাগ করে 16টা ওয়ার্ডস পাইছি। যে 16টা ওয়ার্ড হয়েছে এগুলোকে আমরা যদি আবার এক্সক্লুসিভ ওয়ার করে থাকি, এন্ড অপারেশন করে থাকি, নট অপারেশন করে, লেফট শিফট, রাইট শিফট করে থাকি, তাহলে 16টা ওয়ার্ড থেকে আমরা 64টা ওয়ার্ডে কনভার্সন করব। মানে এই অ্যালগরিদম যে কাজটা করে 16টা ওয়ার্ড থেকে সে 64টা ওয়ার্ডসে কনভার্ট করে। তো আমরা জানলাম আমাদের র ডাটা থাকবে, র ডাটাকে সেটা 512 বিটে ভাগ করা হয়। শেষ ভাগটাকে যদি কম থাকে 1 এবং 0 অ্যাড করে সেটাকে 512তে কমপ্লিট করা হয় এবং 512 যে ব্লকটা থাকে সেটাকে 32 দিয়ে ভাগ করে 16টা ওয়ার্ডে নিয়ে আসা হয়। 16টা ওয়ার্ডকে আবার এক্স অর, তারপর হচ্ছে নট অপারেটর, এরপর লেফট শিফট, রাইট শিফট, এগুলোর মাধ্যমে 16টা ওয়ার্ড থেকে 64টা ওয়ার্ডে কনভার্সন করা হয়। এই 64টা ওয়ার্ডের ক্ষেত্রে তখন একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজ করে থাকে। তো আমাদের প্রাইম নাম্বার সম্পর্কে কাদের কাদের আইডিয়া আছে? ইয়েস এবং নো। প্রাইম নাম্বার, ফার্স্ট দুটো প্রাইম নাম্বার লেখেন, শুধু ফার্স্ট দুটো প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা আর কি, মৌলিক সংখ্যা। প্রথম প্রথম দুটো মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা একটু জানি। জাস্ট 2 3, ওকে গুড। 2 3 1 3 1 মৌলিক সংখ্যা না, যে সংখ্যাকে এক এবং অন্য ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এককে শুধু এক ছাড়া আর অন্য কোনো টার্মস কন্ডিশন অ্যাপ্লাই হয় না। 2 3 5, ওকে গুড। সো এই মৌলিক সংখ্যা যেটা 2 কে যদি আমরা রুট করি, রুট করলে কত আসবে? 1.41 সামথিং। যদি আমি এখানে দেখি রুট করা আছে এখানে, স্কোয়ার রুট মাল্টিপ্লাই 2 কে যদি আমরা স্কোয়ার রুট করি 1.41 সামথিং যে সংখ্যাটা আসে, এই সংখ্যাটা শুধুমাত্র দশমিক অংশটুকু নিয়ে সেটাকে আবার 2^32 দিয়ে মাল্টিপ্লাই করা হয়। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 64টা মৌলিক সংখ্যাকে এক জায়গায় নিতে হবে এবং প্রত্যেকটা মৌলিক সংখ্যাকে আবার স্কোয়ার রুট করতে হবে। স্কোয়ার রুট করে দশমের অংশটাকে আমরা নিব, সেই অংশটাকে 2^32 দিয়ে মাল্টিপ্লাই করে যে নাম্বারটা আসবে সেই নাম্বারের পূর্ণ অংশটুকু নিব। এই নাম্বারটাও কিন্তু আবার দশমিকে আসে।
এবার এটা অনেক বড় নাম্বার, নরমাল ক্যালকুলেটর এটা করা যাবে না, এটা অনেক বড় নাম্বার। আমরা বাসায় চাইলে ট্রাই করতে পারি পরে, যে প্রথমে আমাদের সবচেয়ে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2 কে রুট করে যে নাম্বারটা আসবে দশমিকের পরে, সেই নাম্বারটাকে আমরা 2^32 দিয়ে মাল্টিপ্লাই করব। সেই নাম্বারটা নোট ডাউন করে শুধুমাত্র পূর্ণ অংশটুকু নিব, দশমিকের আগের অংশটুকু নিয়ে সেটাকে হেক্সাডেসিমেলে কনভার্সন করব। তো এটা শুধুমাত্র হইতেছে আমাদের একটা প্রাইম নাম্বার। এভাবে 64টা প্রাইম নাম্বার ক্যালকুলেশন করে আমাদের একটা জায়গায় সেভ করে রাখতে হবে। তো প্রথম 7টা বা 8টা এক জায়গায় সেভ করে রাখা হয়, 8টা, 0 থেকে 7 মানে 8টা, প্রথম 8টা প্রাইম নাম্বার স্পেশালি রাখা হয়, আর এছাড়া সবগুলোকে আমাদের কনভার্সন করতে হয় 64টা। তো আমাদের র ডাটা এটাকে 512 বিটসে ভাগ করলাম, তারপর সেটাকে 32 দিয়ে ভাগ করার পর 16টা ওয়ার্ড আছে, সেটাকে আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে, বাইনারি ইকুয়েশনের মাধ্যমে 64টা ওয়ার্ডে কনভার্ট করছি। তারপর আমাদের প্রত্যেকটা ওয়ার্ডকে তখন আবার এই যে প্রাইম নাম্বার বের করলাম, প্রাইম নাম্বার মাল্টিপ্লিকেশন করে যে অনেক বড় একটা নাম্বার বের করছি, সেটার সঙ্গে আমরা গুণ করব কিছু, আবার কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করব। তো ম্যাথমেটিক্যাল অপারেশন করব কি, একবার না 64 বার করব, মানে এক একটা ওয়ার্ডকে 64 বার করে আমরা ক্যালকুলেশন করব। তো 64 বার যে ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশনটা মোটামুটি একটু বড় ক্যালকুলেশন, কিন্তু সেটা আমরা করব না। সেই সেটা হচ্ছে রাউন্ড কনস্ট্যান্ট বলে থাকে আর কি। তো রাউন্ড কনস্ট্যান্টের ক্ষেত্রে এই যে অনেক বড় সংখ্যা থাকে, মানে আমাদের প্রথম মৌলিক সংখ্যার সাথে যে ক্যালকুলেশনটা বের করলাম, তার সঙ্গে দ্বিতীয় মৌলিক সংখ্যাটা নিব, সেটাকে আমাদের লেফট শিফট রাইট শিফট করে কনভার্সন করে সেটাকে মড বের করতে হবে, তারপর মেজরিটি বের করে সেটাকে H0-তে সেভ করে রাখতে হয়। তো এইভাবে যখন 64টা ক্যালকুলেশন করা হয় এবং প্রত্যেকবার ক্যালকুলেশনের ক্ষেত্রে যে ডাটাগুলো আসে সেটাকে সামারি করে এই 0 থেকে 7 পর্যন্ত রাখা হয়। এদের যে ঝামেলা হয় সেটা হইতেছে, ডাটার যে অরিজিনাল যে ডাটাটা ছিল সেটা আর থাকে না, কারণ আমাদের মেইন ডাটা ছিল খুবই অল্প, সেটাকে ভাগ করছে, ভাগ করে অন্য একটা ফরম্যাটে নিয়ে গেছে, তার সঙ্গে আবার যখন আমাদের বিভিন্ন নাম্বারে গুণ করছি আরেকটা ফরম্যাটে চলে আসছে, তারপর সেটা থেকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করছি, আরো অন্য একটা ফরম্যাটে আসছে। এইভাবে র্যান্ডমাইজ করে প্রত্যেকটাকে 64 বার, এক একটা ওয়ার্ডকে 64 বার করে ক্যালকুলেশন করা হয়। এই ক্যালকুলেশনটা 64 বার চলবে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য। সর্বশেষ তখন এই 64টা ক্যালকুলেশন হওয়ার পর নিজেদের সঙ্গে আবার কনকেট জোড়া লাগবে, জোড়া লাগতে লাগতে ছোট হতে থাকবে, ছোট হয়ে 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 একদম সর্বশেষ এই 8টা একসঙ্গে জোড়া হয়ে আমাদের এরকম একটা অ্যালগোরিদম জেনারেট করবে, হ্যাশিং ফাংশন জেনারেট করবে। তো এই হ্যাশিং ফাংশনটা এমন ভাবে জেনারেট হলো যে আমরা ডাটা খুব ছোট লিখছি, লাইক আমি যদি একটা ওয়ার্ডও লিখি সে কিন্তু সেম সেম সাইজেরই দিবে, সেম দিবে না কিন্তু সাইজ সেম। যদি আমরা কাউন্ট করি 32টা, আমরা যত বড়ই লিখি না কেন, আমরা সেটা 100 ক্যারেক্টার, 1000, 1 লাখ, 1 মিলিয়ন বা 1 বিলিয়ন, 1 ট্রিলিয়নও দেয় না কেন, সেই সবগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশন করে লাস্টে জাস্ট এই কয়েকটা সাইজেরই দিবে ক্যারেক্টার। এই ক্যারেক্টার অলওয়েজ ওয়ান ওয়ে হ্যাশিং ফাংশন, মানে আমরা এখানে যাই দিব না কেন, সে যে আউটপুটটা দিবে আমরা এই আউটপুট থেকে কখনোই আবার ইনপুটটা জীবনও পাবো না, কারণ আমরা জানি না যে সে মানে কোন কোন নাম্বারের সঙ্গে ক্যালকুলেশন করে র্যান্ডমাইজ হয়ে এই ওয়ার্ড পর্যন্ত আসছে। যদি আমরা কোনো কারণে রিভার্স করতেও পারি, সর্বশেষ আমরা যেখানে আটকে যাবো সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং কোথায় গেল, এই প্যাডিং এর ক্ষেত্রে আমরা আটকে যাবো, কারণ আমরা জানি না যে আমাদের ডাটাটা কতটুকু ছিল, সেটা কি আদলে আসলে কি মানে 512 বিটসের ছিল নাকি 50 বিটের ছিল, এটা আমরা কখনোই জানবো না। কারণ এই ক্যালকুলেশন থেকে আমরা যদি রিভার্স করে নিয়ে আসি, কখনোই আমরা জানতে পারবো না যে আসলে আমরা কত পেডিং করছি। তো কখনোই পসিবল হয় না যে আউটপুট থেকে ইনপুটে চলে আসা। এই কারণেই SHA-256 আমাদের ব্যাংকিং, এনক্রিপশন, ডাটাবেস, এমনকি আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত পাসওয়ার্ডের ক্ষেত্রে তারা SHA-256 অ্যালগোরিদম ইউজ করে থাকে। তো কখনো যদি ফেসবুকের ডাটাবেস হ্যাকও হয়ে যায়, ইউজার এই পাসওয়ার্ড জানবে, এই পাসওয়ার্ড দিয়ে কখনো এই পাসওয়ার্ড বের করা পসিবল না, কারণ এতগুলো ক্যালকুলেশন হয়ে আসে এবং লাস্ট যদি চলেও আসে সে জানতে পারবে না যে আসলে এখানে কত প্যাডিং করা হয়েছিল, সো অরিজিনাল ডাটা পাবে না। এই হ্যাশিং ফাংশনটা যেহেতু অনেক সিকিউর, এই কারণে ব্লকচেনের ক্ষেত্রে এই হ্যাশিং ফাংশনটা তৈরি করা হয়েছে। এই হ্যাশিং ফাংশন যদি কেউ একজন চেষ্টা করে যে এনক্রিপ্টেড পাসওয়ার্ডকে ডিক্রিপ্ট করতে, সে তার সারা জীবনের সমস্ত ক্যালকুলেশন করা শুরু করার পরও লাস্ট ফাইনাল আউটপুট আসতে পারবে না। সো মেইনলি আমরা জানলাম যে ব্লকচেনের ক্ষেত্রে SHA-256 একটা অ্যালগোরিদম ইউজ করে থাকে, যেটা অনেক সিকিউর, যেটা ওয়ান ওয়ে হ্যাশিং ফাংশন। যা ইনপুট দেওয়া হয়, ইনপুট দিলে যে আউটপুট আসে কখনো গিয়ে সেটাকে রিভার্স করে আউটপুট থেকে ইনপুটে আনা পসিবল না। এই যে একটা সিকিউরিটি, এই সিকিউরিটি মেকানিজমটা ইউজ করে থাকে আমাদের মেইনলি
এই ডাটাগুলোর ক্ষেত্রে এই যে আমরা যে ডাটাগুলো দেই, এই ডাটাগুলোকে সে ওই যে আমাদের হ্যাশিং ফাংশন, এই হ্যাশিং ফাংশনের ডাটাতে ইনপুট করে সেটাকে একটা যে এরকম অনেক বড় একটা SHA-256 এর হ্যাশিং ফাংশন জেনারেট করে। এটা শুধু এই ডাটা নিয়ে। এরপর এই ডাটা এবং হইতেছে আমাদের যখন ব্লকটা জেনারেট হয়েছে এই দুটাকে আবার সে হ্যাশিং করে মার্কলি রুটের ভিতর রাখে। এতগুলো হ্যাশিং করার পরে দেওয়া হয় ঠিক আছে এই ব্লকটা দেওয়ার পরে যে ঠিক আছে ট্রানজেকশন ঠিক আছে সবকিছু, এই ব্লকটা দেওয়ার সাথে সাথে ব্লক চেনে কখনো অ্যাড হয় না। অন্যান্য যাদের কাছে ব্লক চেনের একটা কপি আছে, যারা মাইনিং করে, ক্রিপ্টো মাইনিং সম্পর্কে এই ওয়ার্ডটা পরিচিত কারা কারা? ক্রিপ্টো মাইনিং পরিচিত হলে ইয়েস, ওয়াই, আর পরিচিত না হলে নো। ওকে, ইটস লিগেল ইলিগেল? না, বাংলাদেশে লিগেল না, এই বিষয়ে আমরা একটু পরে ডিসকাস করবো যে কেন লিগেল না, সেই বিষয়টা আমরা জানবো। তো ক্রিপ্টো মাইনিং মেইনলি হয় কি, যে এই যে আমরা ক্যালকুলেশন করলাম, এত ম্যাথমেটিক্যাল অপারেশন করলাম, এটা শুধুমাত্র হইতেছে একটা ব্লকের জন্য। ক্রিপ্টো মানে বিটকয়েনের কথা যদি বলি, বিটকয়েনের শুরুতে এখনো পর্যন্ত প্রায় কয়েক কোটি লেনদেন হয়েছে এবং প্রত্যেকটা ব্লকের জন্য এরকম এতগুলো ক্যালকুলেশন হয়। এই ক্যালকুলেশন করতে অনেক কম্পিটিশন পাওয়ার লাগে, অনেক র্যাম, প্রসেসর, ইলেকট্রিসিটি লাগে। কারণ আমরা যারা গেম খেলে আমরা জানি যে আমরা যখন অনেক হাই এন্ডের গেম খেলে আমাদের পিসি গরম হয়ে যায়, তখন আমাদের কুলিং সিস্টেম রাখতে হয় ভালো। এই ক্যালকুলেশন করার ক্ষেত্রে অনেক পিসি গরম হয়ে যায়, এগুলো কুলিং করতে হয়। কুলিং করতে হয়। তো এই যে ক্যালকুলেশন গুলো হইতেছে, এই ক্যালকুলেশন কুলিং করার জন্য যারা টাকা ইনভেস্ট করতেছে তাদেরকে তো কোনো একটা বেনিফিট দিতে হবে। বেনিফিটটা এটাই হইতেছে যারা এই ব্লকটাকে ভেরিফাই করবে যে এই ব্লকের ইউজার ভ্যালিড ইউজার, তার ট্রানজেকশন ভ্যালিড এবং তার হ্যাশিং ফাংশনটা ভ্যালিড, সবকিছু যদি তারা ভ্যালিড করে তাদেরকে একটা গিফট দেওয়া হয়। সেই গিফটে মূলত ক্রিপ্টো মাইনিং বলা হয়। এবার আসলে তারা সেই গিফটটা কিভাবে দেয় এবং মাইনিংটা কিভাবে করে, এই যে হ্যাশিং ফাংশন গুলো করা হয়েছে জেনারেট করার পর তাকে একটা হ্যাশিং ফাংশন দেওয়া হয়। সিস্টেম থেকে একটা হ্যাশিং ফাংশন বলে দেয় যে এই ব্লকটার হ্যাশ ফাংশন প্লাস সামনে 3টা বা 4টা জিরো। যদি নতুন করে এই ব্লকটাকে কেউ ভ্যালিডেট করতে চায়, মানে হ্যাশ, তারা তাদের কম্পিউটার ক্ষেত্রে জাস্ট হ্যাশ ভ্যালু ক্যালকুলেশন করে। হ্যাশ ভ্যালু ক্যালকুলেশন করে এই ব্লকের টোটাল যে হ্যাশটা আছে এই হ্যাশটার সাথে তারা ম্যাচিং করার চেষ্টা করে। কিন্তু আমরা জানি যে কখনোই সেটা জানা পসিবল না, তার সারা জীবন শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তারা করে কি, জাস্ট প্রথম 3টা বা 4টা ডিজিট ম্যাচিং করার চেষ্টা করে। যদি প্রথম 4টা ডিজিট ম্যাচিং হয়ে যায় তার মানে এই ব্লকটা ঠিক আছে। তারা এই ম্যাচিং করার জন্য তখন করে কি, এখানে বিভিন্ন ধরনের র্যান্ডম ইনপুট দিতে থাকে। র্যান্ডম ইনপুট দিতে যদি দেখে যে প্রথম 4টা বা 5টা ম্যাচিং হয়ে যায় তার মানে এই ব্লকটা মিলে গেছে। কারণ পুরো ব্লক তাদের মিলানো সম্ভব না, তাদের সারা জীবনের সমস্ত কম্পিটিশন পাওয়ার যে শেষ করে ফেলে তাও মিলবে না। কিন্তু এই ক্ষেত্রে তারা করে কি, শুধু প্রথম 4টা বা 5টা ডিজিট মিলায়। এই জিনিসটাই মূলত এখানে দেওয়া আছে নস নাম্বার ওয়ান্স। এখানে একটা র্যান্ডম নাম্বার তারা দিতে থাকে, র্যান্ডম নাম্বার দিয়ে তারা ক্যালকুলেশন করে মিলাইতে থাকে। এবং এই ডিফিকাল্টিস মানে বলে দেওয়া হয়েছে যে এখানে কয়টা নাম্বার তারা ম্যাচ করবে। ডিফিকাল্টি 5 মানে এখানে 5টা নাম্বার তারা ম্যাচিং করবে। আর র্যান্ডম নাম্বার দিতে দিতে যদি দেখে যে 5টা নাম্বার ম্যাচিং হয়ে গেছে, পুরো হ্যাশের সাথে 5টা নাম্বার ম্যাচিং হয়ে গেছে, তখন তারা করে কি, এটা সবাইকে জানায় দেয়। একটা পুল থাকে আর কি, মাইনিং পুল, যে ঠিক আছে আমি এই ব্লকটাকে ভেরিফাই করে ফেলছি এই নাম্বার দিয়ে। তখন সবাইকে যেহেতু জানানো হয়, সবাই তখন তারা ডিরেক্টলি তারা নতুন করে ক্যালকুলেশন না করে এই নাম্বারটা দিয়ে ক্যালকুলেশন করা শুরু করে। যেহেতু ক্যালকুলেশন করে সবাই মিলে দেখে যে ঠিক আছে ফাইন মিলে গেছে, তখন তারা ভ্যালিডেট দেয়, হ্যাঁ এটা মিলে গেছে। এইভাবে 51% ভ্যালিডেট করবে। ভ্যালিডেট করার পর যদি মিলে যায় তখন কি এই ব্লকটা ব্লক চেইনে অ্যাড হয়। এটা হচ্ছে একটা ব্লক। এই ব্লগের ক্ষেত্রে আমাদের যে ইনফরমেশন থাকে, ট্রানজেকশন ইনফরমেশন দেওয়া থাকে, একটা হ্যাশ ফাংশন জেনারেট হয়, সেটাকে ভ্যালিডেট করে নেওয়া হয়েছে। তারপর নতুন আরো একটা ব্লক জেনারেট করা হয়েছে। তো এই যে দুটা ব্লকের ক্ষেত্রে সম্পর্ক কি, এই যে ব্লক জেনারেট হয়েছে এটার যদি আমরা হ্যাশ ফাংশনটা দেখি, আর এই ব্লকের ক্ষেত্রে যদি খেয়াল করে দিই প্রিভিয়াস হ্যাশ ফাংশন, আমাদের প্রথম ব্লক থেকে যখন কোনো ট্রানজেকশন দ্বিতীয় ব্লকে যায় তখন তার আগের ব্লকের হ্যাশ ফাংশন থাকে। এইভাবে দ্বিতীয় ব্লক থেকে যদি আমি তৃতীয় ব্লকেও যাই কোনো ট্রানজেকশন করে, সেক্ষেত্রে এটা তার আগের ব্লকের হ্যাশিং ফাংশন। তো এইভাবে ব্লক চেনের শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো ট্রানজেকশন হয়েছে প্রত্যেকটা ব্লকের হ্যাশ ফাংশন তার আগের ব্লকের সাথে সম্পর্কিত। তো কেউ যদি কোনো একটা জায়গায় চেঞ্জ করার চেষ্টা করে হ্যাশিং ফাংশন, তারপরে সমস্ত ব্লকের হ্যাশিং ফাংশন চেঞ্জ করতে হবে তার, কারণ তারা ট্র্যাক রাখতেছে আগের করে। এখন হয়তো আমার কাছে একটা কপি আছে, আমি মাইনিং করি, পুরো হিস্ট্রি আমার কাছে আছে ব্লক চেনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আমি হয়তো চেঞ্জ করে ফেললাম। কিন্তু চেঞ্জ করার পর এটা সবার কাছে মানে সম্মতি জানাইতে হবে যে 51%। তো যাদের কাছে কপি আছে তারা ম্যাচিং করে দেবে, তাদের হ্যাশিং ফাংশনের সাথে আমার হ্যাশিং ফাংশন মিলে না, তখন আমার পুরোটা একদম ক্যান্সেল করে দিবে। তো এই ক্ষেত্রে আর কি নর্মালি করা হয় না। এবং এত কম্পিটিশন পাওয়ার এখনো হয় না যে উইথিন 10 মিনিটস এর ভিতর পৃথিবীর সমস্ত ব্লক চেনে ক্যালকুলেশন এট এ টাইম করে ফেলতে পারবে।
তো এই যে যেহেতু প্রথম ব্লকের হ্যাশ ফাংশন দ্বিতীয় ব্লক মেনটেন করতেছে এবং প্রত্যেকটা হ্যাশিং ফাংশন দিয়ে ভ্যালিডেট করা হইতেছে, এই কারণে ব্লক চেনটা অনেক সিকিউর। এবং প্রত্যেকবারে যখন ভ্যালিডেট হলে একটা নতুন করে বিটকয়েন জেনারেট হয়, মেনলি 10 বিটকয়েন বা 12 বিটকয়েন জেনারেট হয়, যারা এটা ভ্যালিডেট করছে তাদেরকে দেওয়া হয়। তো মেনলি একজনের পক্ষে এত বড় হ্যাশ ফাংশন জেনারেট করা পসিবল হয় না, অনেকে মিলে এটা একটা নেটওয়ার্কের আন্ডারে থাকে ক্যালকুলেশন করতে থাকে। যখন ওই নেটওয়ার্কে দেওয়া হয়, নেটওয়ার্কের সমস্ত ইউজারকে বিটকয়েনের ছোট ছোট অংশ সাতোশি আকারে দিয়ে দেওয়া হয় আর কি। তো আমরা জানলাম এই যে বিটকয়েনের এই যে ব্লক, এই যে ব্লক, তো এরকম ব্লক শুধু একার থাকে না, এরকম মাল্টিপল ইউজারের কাছে এক একটা কপি থাকে। তো আমি যদি এই ইউজারের কাছে আসি, এই ইউজারের কাছে একটা কপি দিয়ে রাখলাম, এখন যদি আমি আপডেটেড করে নেই, এই ইউজারের কাছে আমি পেয়ে যাবো আপডেটেড কপিটা। এই যে চলে আসছে। তো প্রত্যেকের কাছে এক একটা করে কপি থাকবে। তো আমরা ব্লক চেনটা নিয়ে আমরা একটু স্টাডি করব, আমি দিয়ে দিতেছি এখানে লিঙ্কটা। তো আমরা জানলাম ব্লক চেন অনেক সিকিউর, কারণ সেখানে মানে SHA-256 অ্যালগরিদম মধ্যে ইউজ করা হইতেছে। প্রাইভেট কি পাবলিক কি অন্য একদিন হয়তো এক্সপ্লেন করবো না, সেটা আরো মানে মজাদার জিনিস যে সেটা আরো সিকিউর করে, কারণ সেখানে দুটো অ্যালগরিদম ইউজ করে। প্রথম হচ্ছে 8sec অথবা RSA অ্যালগরিদম ইউজ করে যে একটা বড় হ্যাশিং ফাংশন জেনারেট করে, সেটাকে আবার SHA-256 এ পাঠানো হয়। তো যার কারণে ওটা আরো সিকিউর। তো ওটার ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে যায় যে যখন ওই কিটা জেনারেট করা একটা টাইম স্ট্যাম্প, মানে কিটা কখন জেনারেট করা হইতেছে তো ওটা দেওয়া হয়। তো ওই কি যখন জেনারেট হয়ে যায় যে একটা পাসওয়ার্ড দেওয়া হবে, পাসওয়ার্ডটা ঠিক কাইন্ড অফ এরকম সিমিলার অনেক বড়ই থাকবে, SHA-256 এর মতো চলে গেছে। যাই হোক, ওরকম একটা বড় একটা হ্যাশিং ফাংশন থাকে, আর ওই হ্যাশিং ফাংশনটা আমাদের কোথাও না কোথাও নোট ডাউন করে রাখতে হয় আর কি। ওইটা দিয়ে আমাদের ভ্যালিডেট করতে হয়। যদি কোথাও ভুলে যাই, নতুন করে মানে সেম টাইম স্ট্যাম্প সেম ডাটা দিয়ে ভ্যালিডেট করা কখনোই পসিবল হয় না। এই কারণে ওটাতে কোনো ফরগেট পাসওয়ার্ড নেই। তো কারো যদি মানে ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্ট থাকে, খুব সিকিউর থাকবেন, যে কারণ ওখানে যে একবার পাসওয়ার্ড ভুলে যান, আপনি আপনার ব্যাংকের সমস্ত টাকা হারাই ফেলবেন। তো এটা হয়েছে আমাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানলাম, যে এটা ডিসেন্ট্রালাইজ অনেক সিকিউর। যখন ব্লকের হ্যাশিং ফাংশন ভ্যালিডেট করে ক্রিপ্টো মাইনিং সম্পর্কে জানলাম, ভ্যালিডেট করলে ওই নেটওয়ার্কে সমস্ত কিছু দেওয়া হয়, এরকম মাল্টিপ্লোর ব্লক মিলে হয় ব্লক চেন, এবং এই কমপ্লিট ব্লক চেন মিলে হয় এটা নোড। আর এই নোডের মাল্টিপল কপি মাল্টিপল ইউজারের কাছে আছে। সো কেউ যদি একবার ম্যানিপুলেশন করার চেষ্টা করে, অন্যান্যরা সেটা যাচাই করে তাদেরকে ব্লক করে দিবে এবং ভ্যালিডেট করে ফেলবে। তো এত কিছু ফিচার থাকার কারণে সেটাকে মূলত কারেন্সি হিসেবে ইউজ করা হয়ে থাকে। এবার আসি ইউজ কেস। এই যে ফিচার গুলো আছে ব্লকচেন এত ফ্যাসিলিটি, কারণ এটা কারেন্সি হিসেবে ইউজ করা যায়, ব্যাংকিং সিস্টেম ইউজ করতে পারে, আমরা পেমেন্ট ট্রানজাকশন ইউজ করতে পারি। হেলথের ক্ষেত্রে আমি আমার মেডিকেল রেকর্ড গুলো এই যেমন এখানে ট্রানজাকশন সেভ করে রেখে দিলাম, এখানে ব্লক চেনের ভিতর সেভ করে রেখে দিলাম, এবং সেটা আমি যখন একবার ব্লক চেনে দিয়ে দিব, এটা আর কখনো ম্যানিপুলেশন করা পসিবল না। তো কখনো যে আমার ডাটা প্রয়োজন পড়ে, ইজিলি সেটা আমি দেখতে পারবো। মানে আমি দেখতে পারবো, লাইক সবাই দেখতে পারবে, কিন্তু সেটা এনক্রিপশন অবস্থায় থাকবে। এনক্রিপশন অবস্থায় যখন আমি আমার প্রাইভেট কি দিব, তখন আমি এটা অবস্থায় রিড করতে পারবো, ডাটা, অন্য কেউ পারবে না। কিন্তু এখানে একবার দেওয়া থাকলে সেটা চেঞ্জ করা যাবে না। লাইক সাপোজ আমাদের যদি বোর্ডের রেজাল্টটা এরকম ব্লক চেনে দিয়ে দেওয়া হয়, তাহলে ইজিলি আমাদের ওটা ম্যানিপুলেশন কেউ করছে কি না করছে ইজিলি আমরা ট্র্যাক করতে পারবো, কারণ ওটা একবার দেওয়া হয়ে গেলে আর চেঞ্জ করা যায় না। তো এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের ভোটিং সিস্টেম, আমাদের আর রেজাল্ট, মেডিকেল রেকর্ড, ব্যাংকিং ট্রানজাকশন, এগুলো ব্লক চেনে চলে আসা উচিত। কারণ ব্লক চেনে হয়ে গেলে কি কে কাকে দিতেছে না দিতেছে এগুলো ট্র্যাক করা যায়। কারণ ওই যে প্রিভিয়াস ব্লক নেক্সট ব্লকের হ্যাশ ফাংশন দিয়ে দেখতে পারি। তা আমি যদি আমার ভোটিং সিস্টেম করি, আমি কাকে ভোট দিতেছি না দিতেছি এগুলো ট্র্যাক করতে পারতেছি ইজিলি, যে আমার ভোটটা আসলে গেছে কিনা বা ট্রানজেকশন ভ্যালিডেট আছে কিনা, আমার ইনফরমেশন গুলো বা আমার রেজাল্ট গুলো দেখতে পাচ্ছি। ক্রিপ্টোকারেন্সির নানাবিধ সুবিধা আছে, বিভিন্ন ইউজ কেস আছে এই বিষয়গুলো। এত সুবিধার ভিতরে কিছু অসুবিধাও আছে। অসুবিধা লাইক হইতেছে ক্রিপ্টোকারেন্সি, মানে লাইক বিটকয়েনের কথা যদি বলি, বিটকয়েনে প্রতি সেকেন্ডে মাত্র 7টা ট্রানজেকশন করতে পারে, কারণ তার কে কয়েক লাখ ব্লক ভ্যালিডেট করতে হয় আর কি। এবং শুধু তার এখানে ভ্যালিডেট করলে হবে না, অন্যজনকে দিয়ে দিতে হবে, সেটা ভ্যালিড করতে হবে। এবং প্রত্যেকবার যখন নতুন জেনারেট হয় তার একটা কপি তার কাছে আবার নিজের সেভ করে রাখতে হয়, আপডেটেড করতে হয়। এক্ষেত্রে তার মানে অনেক পাওয়ার এফিসিয়েন্সি লাগে, তাকে অনেক স্টোরেজ ইউজ করতে হয়, অনেক ইলেকট্রিসিটি ইউজ করতে হয়, এবং 51% অ্যাটাক করার একটা পসিবিলিটি আছে, যেটা আসলে এই মুহূর্তে পসিবল না, আনটিল আনলেস আমরা যদি কোয়ান্টাম কম্পিউটারে যাই। সেক্ষেত্রে হলেও হতে পারে আর কি, পসিবিলিটি আছে, বাট পসিবল না। কারণ ETS2 ইথেরিয়াম যেটা আমরা দেখি, ETS2 যেটা তারা একটু মানে ডিফারেন্ট অ্যালগোরিদম ইউজ করছে। বিটকয়েন ইউজ করে প্রুফ অফ ওয়ার্ক, আর ইথেরিয়াম ইউজ করে প্রুফ অফ স্টেক, দুটা আর কি ডিফারেন্ট মেকানিজম আর কি যাচাই করার জন্য।
তো এই সমস্ত আমরা জানলাম কিছু চ্যালেঞ্জেস, যে অনেক ইলেকট্রিসিটি ইউজ করে থাকে, সিকিউরিটি কনসার্ন বলতে 51% অ্যাটাক হতে পারে, অথবা স্মার্ট কন্ট্রাক্টের ইস্যু হতে পারে, মানে ওইখানে ট্রানজেকশন কোনো একবার যদি ইনভ্যালিড হয়েও ভ্যালিডেট হয়ে যায় তাহলে সমস্যা, এবং ফিশিং হওয়ার পসিবিলিটি থাকি, কারণ যেহেতু আমি প্রাইভেট কি মানে ফরগেট পাসওয়ার্ড করার অবস্থা নাই, কেউ যদি আমার একবার পেয়ে যায় প্রাইভেট কি তাহলে ঝামেলা হয়ে যাবে, আমার অ্যাকাউন্ট রিস্কে পড়ে যাবে। তো এই সমস্যা হচ্ছে ব্লকচেনের মূলত ডিফিকাল্টিস বা চ্যালেঞ্জেস। কোয়েশ্চেন? আপনাদের কারো প্রশ্ন থাকলে, যদিও অনেকটা আমরা 10 মিনিট সময় বেশি অতিক্রান্ত করেছি, তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি প্লিজ হ্যান্ড রেজ ইউর হ্যান্ড, আমরা প্রশ্নগুলো শুনে তারপর ক্লাসটা শেষ করবো। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করে প্রশ্নটা করুন। যেহেতু অল্প সংখ্যক আছেন, মাইক আনমিউট করে প্রশ্নটা করতে পারেন। আচ্ছা, হেল বই লিখেছেন কিছু বুঝি নাই, কোশ্চেনও নাই। আচ্ছা, কিছু বুঝেননি, তাহলে বুঝিনি কোন জায়গাটা সেটা একটু বলুন, সেটা বললেও তো বুঝতে পারবো আমরা তো। আচ্ছা, আপনি লিফট করেছেন, বোঝার চেষ্টা করলে নিশ্চয়ই কিছু বোঝা যেত আর কি। আচ্ছা, এনিওয়ে, কারো কোনো প্রশ্ন আছে? আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, কোনো প্রশ্ন আছে কারো আপনাদের? ব্লকচেইন জিনিসটা কি সেটা কি বুঝেছেন? হ্যাঁ, আপনাদের মেন্টরদের কাছ থেকে বুঝে নিতে পারবেন, কোনো অসুবিধার কিছু নাই। মেন্টররাও আপনাদেরকে যে প্রয়োজনে হেল্প করবেন। ওকে, দিস ইজ অ্যাডভান্স এন্ড ব্রড টপিকস। অ্যাডভান্স এন্ড ব্রড টপিকস হলেও কনসেপ্ট একটু বোঝা প্রয়োজন আপনাদের, যে ব্লকচেইন জিনিসটা কি। আপনি হয়তো একটু কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট এবং কম্পিউটারে প্রোগ্রামিং করেন, সেই কারণে হয়তো একটু অ্যাডভান্স লেভেলে বলেছেন, বাট বেসিক জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করলে আপনাদের জন্য করতে পারবো। জীবনে পরবর্তীতে আপনারা যখন এরপর গ্রাজুয়েশন করতে যাবেন কোনো জায়গায়, ব্লকচেইনটা মানে মোটামুটি বলা যাচ্ছে একটা টেকনোলজি যেটা আগামীতে রুল করবে। সো সেই জায়গাটা বোঝার চেষ্টা করা একটু হয়তো হেল্প করবে আপনাদেরকে। এরপর যদি সমস্যা থাকে আমরা আবার শেষ করবো। আচ্ছা, আপনাদের একটু সামারি করে যদি বলে দেই আমি মেইনলি, তাহলে মানে ব্লকচেইন একটা টেকনোলজি, নাথিং বাট লাইক ফেসবুক যেমন একটা টেকনোলজি বলতে পারি, কাইন্ড অফ কমিউনিকেশন করার জন্য ব্লকচেইন ইচ্ছে ঠিক টেকনোলজি। একটা খাতার কথা চিনি, যে খাতার ভিতর আমাদের যা কিছু লিখে রাখি সব সেভ থাকে। ব্লকচেইন এসে এরকম একটা খাতা, অনলাইন একটা খাতা, যে খাতার ভিতর যখন কেউ কোনো কিছু লেনদেন করে ওটা সেভ থাকে, আর ওই খাতার ভিতর একবার যা লেখা হবে তার কখনো চেঞ্জ হবে না। এটাই মূলত হচ্ছে ব্লকচেইন। লেজার টেকনোলজি মানে হচ্ছে খাতা, লেজার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে খাতা, যে খাতায় লিখে রাখা হয়, রেকর্ডস অল দ্য ট্রানজাকশন, মানে যেখানে সেভ করে রাখা হয়। আর যেহেতু খাতাটা অনেকের কাছে থাকে, দেখতে পারে সবাই, এখানে বলা হয় ট্রান্সপারেন্ট। অনেকের কাছে থাকে বলে কি বলে ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড মানে অনেকের কাছে রাখা। আর ডিসেন্ট্রালাইজ, যেহেতু এখানে যা লেখা হয় তা চেঞ্জ করা যায় না। এই সমস্ত সুবিধা থাকার কারণে এটাকে মুদ্রা হিসেবে ব্যবহার করা যায়। তো আপনাদের যে সিকিউরিটি অ্যালগোরিদমটা বলছি, এটা মূলত অনেক অ্যাডভান্স টপিক আর কি, যখন আপনার ভার্সিটির লাস্ট দিকে উঠবেন সেই সময় জানবেন। সো ওটা কোন বিষয় না, অ্যালগোরিদম সম্পর্কে আসলে আপনাদের মানে এই মুহূর্তে এরকম না জানলেও চলবে, কিন্তু বললাম এই কারণে যে আসলে এটা এতটা সিকিউর। মেইন কিছু রিজন আছে, যে হ্যাশিং ফাংশন আমরা ইনপুট দিলে যখন একটা র্যান্ডম একটা ক্যারেক্টার জেনারেট করে, ওই র্যান্ডম ক্যারেক্টার থেকে আমাদের আবার আগের ডাটা যেটা লিখছিলাম আমি সেটা কখনো পাবো না। এই সমস্ত ফিচারের কারণে মূলত ব্লকচেইন ইউজ করে। ব্লকচেইন নাথিং বাট একটা টেকনোলজি বা একটা খাতা, যে খাতার ভিতরে যা কিছু লিখে রাখা হয় তা একবার চেঞ্জ লিখে রাখলে চেঞ্জ করা যায় না, ইজিলি সবাই দেখতে পারে, সবার কাছে একটা কপি আছে। স্যার, ব্লকচেইন তো অনেকগুলা ব্লকের সমন্বয়ে তৈরি, তাই না? এই ব্লকটা কি স্যার? ওকে, গুড কোশ্চেন। ব্লক হচ্ছে একটা পার্ট অফ ট্রানজেকশন বলতে পারে আর কি, যেটা পার্ট অফ ট্রানজেকশন বা এন্টিটি বা ইউনিটি আর কি, যেটা মৌলিক উপাদান, মূল উপাদান আর কি বলা যায়, যার সাহায্যে জানা যায় তার আগের ব্লক কে ছিল এবং ওই ব্লকের আন্ডারে যত ইনফরমেশন গুলো আছে
মানে হইতেছে ব্লক চেইনের ভিতর ব্লক যেটা দিচ্ছে সেটা হচ্ছে খাতার একটা পৃষ্ঠার কথা চিন্তা করতে পারি। খাতার একটা পৃষ্ঠার ভিতরে যেমন বেশ কিছু ইনফরমেশন থাকে, ঠিক ব্লক চেইনের ভিতর একটা ব্লক হইতেছে এরকম একটা পিস অফ ইনফরমেশন, যে পৃষ্ঠার ভিতর হইতেছে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, যে আমি কাকে লেনদেন করছি, কত টাকা লেনদেন করছি, কার সাথে কি ধরনের কন্ট্রাক্ট করছি, এই ইনফরমেশন গুলো সেভ থাকে। তো ব্লক চেইনের ভিতরে যে ব্লকটা আছে জাস্ট একটা এলিমেন্টস, এই এলিমেন্টসটা ইউনিক থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে, মানে ডাটা সহজে চেঞ্জ করা যাবে না, আর এরকম মাল্টিপল ব্লক মিলেই হবে ব্লক চেইন। এনি মোর কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ মিস্টার ভাই, আপনারা সবার সাথে আমার কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাস এখানে শেষ করছি। জি, ধন্যবাদ সবাইকে।